উচ্চতর গণিতে যদি বলো যে ভাইয়া 5 মার্কের কি কোনো চ্যাপ্টার আছে, ভাই আমি বলবো যে এই যে চ্যাপ্টারটা অসীম ধারা, এটা হচ্ছে আসলে তোমাদের একটা 5 মার্কের একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টারটা তোমার একদম সহজ, পানিবাত। মানে তুমি জাস্ট একটা অঙ্ক করবা, ওইটাই আসবে। মানে আমি তোমাকে আজকের ক্লাসে মোট 3টা অঙ্ক করাবো, বুঝছো? 3টা অঙ্ক করাবো, এবং আমি তোমাকে 100% 100% গ্যারান্টি দিব ভাইয়া। যদি তোমার এটা যদি না আসে, তুমি জাস্ট বললো যে রিয়াদ ভাই বলছিল 100% আসবে, কিন্তু আসে নাই, এটা আমাকে বললো জাস্ট, ঠিক আছে? 100% আজকের ক্লাস থেকে তোমার 100% হচ্ছে কমন থাকবে ইনশাল্লাহ, এটা আমি বলতেছি, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে যদি অসীম দ্বারা শুরু করি, দেখো তোমাদের জেনারেল ম্যাথ হচ্ছে সবার আছে। তো জেনারেল ম্যাথে তোমাদের কি আছে? সসীম দ্বারা। আর উচ্চতর গণিতে তোমাদের কি আছে? অসীম দ্বারা, ঠিক আছে? সো অনেকটাই মিল আছে জেনারেল ম্যাথের সাথে, ঠিক আছে? অনেকটাই ভাইয়া জেনারেল ম্যাথের সাথে মিল আছে এখানে। আচ্ছা, প্রথমে আমরা আগে বেসিক করব, আগে প্রশ্ন করব না। দেখো আমরা যদি তোমাদেরকে শুরু করি ক্লাসটা, আমাদের এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা ভাইয়া শুরু হয় হচ্ছে ভাইয়া অনুক্রম দিয়ে, ঠিক আছে? অনুক্রম, অনুক্রম, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে হচ্ছে ভাইয়া এই অধ্যায়টা হচ্ছে কি শুরু হয়। তাহলে আমরা কি পড়তেছি ভাইয়া? আমরা পড়তেছি হচ্ছে কি অসীম ধারা। আমরা পড়তেছি হচ্ছে ভাইয়া অসীম ধারা, ঠিক আছে? অসীম ধারা। দেখো তাহলে প্রথম আমাদের এই অধ্যায়ের একদম প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভাই কি? অনুক্রম। সো ভাই অনুক্রম জিনিসটা কি? দেখো আমি তোমাকে জাস্ট একটু সিম্পলি বলি। ধরো তুমি লিখলা 3, তারপর ধরো লিখলাম 6, তারপর লিখলাম 9, তারপর হচ্ছে 12 লিখলাম, তারপরে 15 লিখলাম, তারপর হচ্ছে 18 লিখলাম। এইভাবে ধরো হচ্ছে চলতে থাকলো, ঠিক আছে? এইভাবে ধরো হচ্ছে ভাইয়া চলতে থাকলো, এইভাবে হচ্ছে তোমার চলতে থাকলো, ঠিক আছে? এইভাবে ডট ডট ডট। এখন দেখো আমি একটা লাইন লিখছি, তাই না? 3, 6, 9, 12, 15। আমি আরেকটা লাইন একটু লিখি। দেখো ধরো লিখলাম যে 3, তারপর ধরো লিখলাম 9, তারপর লিখলাম 27, তারপর ধরো লিখলাম 81, ঠিক আছে? লিখলাম। এখন দেখো ভাইয়া তুমি যদি এই দুইটা লাইনের দিকে একটু ভালোভাবে তাকাও, একটু মনোযোগ দিয়ে যদি তাকাও, তুমি এখানে একটা সিকোয়েন্স বা একটা মিল হচ্ছে তুমি লক্ষ্য করবা। ভাইয়া কি মিল লক্ষ্য করবা? দেখো তুমি এখানে ভাইয়া যে মিলটা লক্ষ্য করবা সেটা হচ্ছে ভাইয়া, দেখো এই যে এখানে ব্যবধান কত, এখানে ব্যবধানটা কত? দেখো 6 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে ব্যবধান কত ভাইয়া? 3। আবার দেখো 9 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে ব্যবধান কত? 3। 12 থেকে 9 বাদ দাও ব্যবধান কত? 3। 15 থেকে 12 বাদ দাও ব্যবধান কত? 3। এর মানে এই যে লাইনটা, এই যে আমি প্রথম লাইনটা লিখছি, এখানে কিন্তু আমাদের একটা সম্পর্ক আছে বা একটা সিকোয়েন্স হচ্ছে মেনটেন হইতেছে। কি সিকোয়েন্স মেনটেন হইতেছে? এখানে যে সিকোয়েন্সটা মেনটেন হইতেছে সেটা হচ্ছে যেখানে দ্বিতীয় পদ থেকে, মানে যে কোনো পদ থেকে তার আগের পদ যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে কি 3 করে থাকতেছে, ঠিক আছে? সো এখানে কি এটা একটা সিকোয়েন্স, বুঝছো? এটা একটা কি সিকোয়েন্স। আমি কি বলতেছি? সিকোয়েন্স। দেখো ইংলিশে হচ্ছে সিকোয়েন্স। দেখো এই যে অনুক্রম, হ্যাঁ এই যে অনুক্রম, এই অনুক্রমের যে ইংলিশ নাম সেটা হচ্ছে কি ভাইয়া? সিকোয়েন্স। তাহলে তুমি এখানে কি একটা সিকোয়েন্স লক্ষ্য করছো, সেই সিকোয়েন্সটা হচ্ছে কি যেখানে হচ্ছে 3 করে বাড়তেছে বা ব্যবধান হচ্ছে কি 3 থাকতেছে। আবার দেখো ভাইয়া তুমি যদি এটাই যদি একটু খেয়াল করো, এইটা যদি তুমি একটু খেয়াল করো, এখানেও তুমি একটা সিকোয়েন্স পাবা, এখানেও একটা তুমি সিকোয়েন্স পাবা। সিকোয়েন্সটা কি? দেখো তুমি যদি এই 9 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কত পাবা? 3 পাবা। আবার যদি 27 কে যদি 9 দ্বারা ভাগ করো তাও কি ভাগফল কত পাবা? 3 পাবা। 81 কে যদি 27 দ্বারা ভাগ করো, দেখো 81 ভাগ হচ্ছে 27, যদি আমি করি কত পাবো? 3 পাবো। এর মানে ভাইয়া আমি এখানেও কিন্তু একটা সিকোয়েন্স লক্ষ্য করতেছি, আমি এখানেও কিন্তু একটা সিকোয়েন্স লক্ষ্য করতেছি। কি সিকোয়েন্স? যে কোনো একটা পদকে তার আগের পদ দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ভাগফল গুলো কি ভাইয়া? সেম থাকতেছে, বুঝতে পারছো? সো এই যে এরকম যে জিনিসগুলা, মানে এরকম যে লাইনগুলা বা এরকম যে জিনিসপাতি গুলা আছে যেগুলোর মধ্যে কি একটা সিকোয়েন্স বিদ্যমান, ওগুলাই আসলে কি আমাদের একটা অনুক্রম বা কি একটা সিকোয়েন্স, বুঝতে পারছো? তাহলে এরকম ধরো হচ্ছে আমি আরো লিখতে পারি চাইলে। ধরো হচ্ছে সাপোজ এরকম একটা জিনিস লিখলাম যে 2, 4, তারপর হচ্ছে 16, তারপর ধরো 32 লিখলাম। তাহলে এখানে দেখো এখানেও কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন হইতেছে। এখানে দেখো তুমি যদি 4 কে 2 দ্বারা ভাগ করো কত পাবা? 2 পাবা। আবার 16 কে যদি 4 দ্বারা ভাগ করো, দেখো 2, 4, 16, দেখো। আচ্ছা এখানে আরেকটা মিসিং হয়েছে, এখানে 8টা থাকবে, ঠিক আছে? 8 থাকবে, 8, 16। সো এখানেও একটা সিকোয়েন্স মেনটেন হইতেছে। দেখো তুমি একটু যদি মনোযোগ দিয়ে দেখো যে তুমি এই 4 কে হচ্ছে এর আগের পদ দ্বারা ভাগ করছো কত? 2। আবার যদি ধরো 8 কে, এই 8 কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে কত থাকতেছে? 2 থাকতেছে। আবার 16 কে যদি 8 দ্বারা ভাগ করো তাও কি থাকতেছে? আমাদের 2 থাকতেছে। অর্থাৎ একটা সিকোয়েন্স হচ্ছে কি মেনটেন হইতেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে অনুক্রম বা সিকোয়েন্স জিনিসটা আসলে কি। এখন দেখো
তাহলে ভাইয়া আমরা তো পড়তাছি হচ্ছে কি ধারা, তাই না? আমরা হচ্ছে কি ধারা পড়তাছি। তো ধারা তাহলে কোথায় থেকে আসলো? দেখো তুমি যদি একটা কাজ করো, তুমি যদি ভাইয়া, তুমি যদি এই যে একটা দেখো, এই যে এটা কি একটা অনুক্রম, তাই না? এটা কি একটা অনুক্রম। তো এই যে এই অনুক্রম গুলার মধ্যে তুমি যদি একটা প্লাস চিহ্ন দিয়ে দাও, যদি প্লাস চিহ্ন দিয়ে দাও তাহলে কি এটা ধারা হয়ে যাবে। এখানেও তুমি যদি প্লাস চিহ্ন দিয়ে দাও, অনুক্রমের মধ্যে যদি তুমি প্লাস চিহ্ন দিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যাবে ভাইয়া? তাহলে সেটা হচ্ছে কি ধারা হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আমরা তো এরকম দেখছি যে ধরেন 3, তারপর হচ্ছে ধরেন আপনার 6, 9, এখানে মাইনাস দেওয়া আছে। সো মাইনাস দেওয়া থাকলে কি ধারা হবে না? অবশ্যই হবে। দেখো মাইনাস দেওয়া আসে, মাইনাস দেওয়া মানে কি আসলে তুমি একটু যদি চিন্তা করো, দেখো আমি ধরো লিখলাম 3, ঠিক আছে, 3 মাইনাস 2। দেখো 3 মাইনাস 2 যে কথা ভাইয়া, 3 মাইনাস 2 যে কথা, 3 প্লাস মাইনাস 2 কি একই কথা না? 3 প্লাস মাইনাস 2 কি একই কথা? সো এই জিনিসটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি। সো তুমি যদি ধারার মধ্যে দেখো যে মাইনাস আছে তাহলে বলবা যে ভাইয়া আপনি তো বলছেন যে খালি প্লাস থাকবে, কিন্তু আসলে ওইটা কি মানে উজ্জ্ব আছে। ঠিক আছে, এখানে আসলে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এই জিনিসটাকে প্লাস মাইনাস 6 এইভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে কি মাঝখানে প্লাসই আছে। তো আশা করি বুঝতে পারছো যে ধারা জিনিসটা আসলে কি। তাহলে আমি বুঝাইলাম যে একটা অনুক্রমের মধ্যে যখন হচ্ছে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিই তখন সেটা কি হয়ে যায় বা ধারা হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, এখন আমরা যে জিনিসটা দেখবো, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে ধারা আছে, খেয়াল করো, এই যে ধারা আছে, এই যে ভাইয়া ধারা আছে, হ্যাঁ এই যে ধারা আছে, এই ধারাটা হচ্ছে কয়েক প্রকার। ধারাটা যদি তুমি একটু খেয়াল করো, একটু বেসিকটা দেখো, আমরা একটু পরে হচ্ছে ম্যাথ শুরু করবো। ঠিক আছে, এই যে ধারা, এই ধারাটা হচ্ছে মেইনলি আমাদের দুই প্রকার। ধারাটা হচ্ছে মেইনলি আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সসীম ধারা, একটা হচ্ছে সসীম ধারা, আরেকটা হচ্ছে ভাইয়া কি, আরেকটা হচ্ছে তোমার অসীম ধারা। ঠিক আছে, আরেকটা হচ্ছে অসীম ধারা, অসীম ধারা। এখন দেখো সসীম ধারা আর কি অসীম ধারা। সো ভাইয়া সসীম ধারা কি? এমন একটা ধারা, ধরো সাপোজ 3, 6, 9, 12 শেষ। ধরো এই জায়গায় এই ধারাটা শেষ, মানে ধারাটা কি শেষ হয়ে যাবে। আর অসীম ধারা হচ্ছে কি ধারাটা শেষ হবে না। ধরো 3, 6, 9, 12 এরকম ডট 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 চলতেই থাকবে। অর্থাৎ যে ধারা কোনোদিন শেষ হবে না, মানে চলতেই থাকবে, ওটা কি অসীম ধারা। আর যে ধারা হচ্ছে কি তোমার শেষ হয়ে যাবে সেটা কি আমাদের সসীম ধারা। বুঝতে পারছো? এখন দেখো এই যে অসীম ধারা, এই যে অসীম ধারা, এই অসীম ধারা হচ্ছে আবার কি দুই প্রকার। এই অসীম ধারা হচ্ছে কি আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার সমান্তর ধারা, সমান্তর ধারা, আরেকটা হচ্ছে কি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। ঠিক আছে, এখানে এই যে সসীম, এই যে সসীম ধারা এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি সমান্তর ধারা, একটা হচ্ছে কি তোমার সমান্তর ধারা, আরেকটা হচ্ছে কি ভাইয়া, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। বুঝতে পারছো? একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা কি ভাইয়া গুণোত্তর ধারা। এখন আমাদের এই যে উচ্চতর গণিত, আমাদের যে উচ্চতর গণিত বইটা আছে, আমাদের উচ্চতর গণিত বইয়ে এই অধ্যায়ে মেইনলি এই যে অসীম যে ধারা, এই অসীম ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমি যদি একটু তোমাদেরকে বলি, আমাদের এই অধ্যায়ে ভাইয়া, আমাদের এই অধ্যায়ে তোমার এই যে অসীম যে ধারাটা, দেখো এটা আচ্ছা, এই যে অসীম ধারা, হ্যাঁ আমাদের এই অধ্যায়ে মেইনলি এই অসীম ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। আরো স্পেসিফিক ভাবে যদি বলি, আরো স্পেসিফিক ভাবে যদি বলি, আমাদের এই অধ্যায়ে মেইনলি এই যে অসীম ধারার এই যে গুণোত্তর যে পার্টটা আছে, হ্যাঁ এই যে গুণোত্তর পার্টটা, এই পার্টটা নিয়ে মেইনলি ভাইয়া আমাদের আলোচনা করা হয়েছে। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম আমি? আমাদের আমাদের ভাইয়া এই গুণোত্তর যে পার্টটা আছে এই অধ্যায়ে এই গুণোত্তর পার্টটা নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? বলো তো সবাই, এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো কিনা বলো সবাই? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে একটু সি লেখো। যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয় তাহলে একটু ভাইয়া সি লেখো, তো সি লেখো। এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা তাহলে এই গুণোত্তর পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, দেখো এখানে তাহলে এই গুণোত্তর ধারা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। সো গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারা মেইনলি কিরকম? গুণোত্তর ধারা হচ্ছে ভাইয়া, ধরো এই যে প্রথমে যে আমি ধারাটা লিখলাম, ধরো 3 প্লাস ধরো হচ্ছে তোমার 6, সরি 6 না, 3, 9 প্লাস হচ্ছে ধরো তোমার হচ্ছে 27 প্লাস 81 ডট ডট ডট। তাহলে দেখো এটা কিন্তু একটা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা। সো তুমি কিভাবে বুঝবা যে এটা একটা গুণোত্তর ধারা? তুমি কিভাবে বুঝবা এটা একটা গুণোত্তর ধারা? সো এটা বোঝার বুদ্ধি হচ্ছে, এটা বোঝার বুদ্ধি হচ্ছে ভাইয়া তুমি যে কাজটা করবা, এখানে সাধারণ অনুপাত বলে একটা কথা আছে। ঠিক আছে, এখানে ভাইয়া সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত বলে একটা কথা আছে। ঠিক আছে, সাধারণ অনুপাত বলে একটা কথা আছে। তো ভাইয়া সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাত হচ্ছে ভাইয়া, দেখো এই যে সাধারণ অনুপাত, এই সাধারণ অনুপাতটাকে তোমার হচ্ছে
আর দ্বারা হচ্ছে প্রকাশ করে, ঠিক আছে? এই সাধারণ অনুপাতটাকে আর দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। সো এই আর হচ্ছে ভাইয়া, এই আর হচ্ছে, এই আর এর সূত্র হচ্ছে তোমার যে কোনো একটা পদ, যে কোনো পদ, যে কোনো পদ ভাগ হচ্ছে ভাইয়া তার আগের পদ, তার আগের পদ, ঠিক আছে? তার আগের পদ, আগের পদ। তাহলে যে কোনো একটা পদকে, যে কোনো একটা পদকে যদি তুমি তার আগের পদ দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা? সাধারণ অনুপাত পাবা। তাহলে আমরা যদি একটু বের করে দেখি, ধরো হচ্ছে তুমি যে কোনো একটা পদ, যে কোনো একটা পদ তুমি ধরো হচ্ছে সাপোজ তুমি এই 9 নিলা, তাহলে 9 যদি নাও, তাহলে 9 এর আগের পদ কি? 9 এর আগের পদ কি 3 না? তাহলে 3 নাও, তাহলে 3 দিয়ে 9 কে কি করো তাহলে কত হবে? আমাদের 3 পাবা, বুঝছো? আবার দেখো তুমি যদি যে কোনো পদ 81 নিতা, ধরলাম তুমি হচ্ছে 81 নিলা, তাহলে 81 কে যদি তার আগের পদ দ্বারা ভাগ করো, কত? 27 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত থাকতেছে? এখানেও কি আমাদের 3 থাকতেছে। তুমি দেখবে ভাইয়া তোমাকে যখন ধারা দেওয়া হবে, তোমার যখন প্রশ্নটা আসবে, তুমি দেখবা যে তোমার প্রথম কাজটাই হচ্ছে কি? এই সাধারণ অনুপাত বের করা, এই আর এর মান বের করা। সো তুমি যদি দেখো যে এই আর এর মানটা মানে সাধারণ অনুপাত সেম থাকতেছে, যে এখানে কত 3, এখানেও কি 3, মানে একটা সেম সাধারণ অনুপাত তুমি কি সব জায়গায় পাইতেছো, তাহলে ওইটা কি একটা গুণোত্তর ধারা, ওইটা কি একটা ভাইয়া গুণোত্তর ধারা, ঠিক আছে? তাহলে এই যে গুণোত্তর ধারার আমরা কি সাধারণ অনুপাত বের করা শিখলাম, ঠিক আছে? এখন দেখো এখানে আরো কিছু কথা যদি আমি বলি তোমাকে, এখানে আরো কিছু কথা যদি তোমাকে বলি, আমাদের এই গুণোত্তর ধারার এই যে প্রথম যে পদটা আছে, প্রথম যে পদটা আছে, এই প্রথম পদটাকে হচ্ছে আমাদের কি বলে? এই প্রথম পদটাকে আমাদের প্রথম পদই বলে, ঠিক আছে? প্রথম পদ, প্রথম পদ। এখন কথা হচ্ছে এই প্রথম পদটাকে ভাইয়া এ দ্বারা হচ্ছে প্রকাশ করে, ঠিক আছে? এই প্রথম পদটাকে এ দ্বারা প্রকাশ করে, আর সাধারণ অনুপাত কি আমাদের কি আর দ্বারা হচ্ছে প্রকাশ করে, ঠিক আছে? এখন এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে আমাদের যে জিনিসটা শিখতে হবে, এই জায়গা থেকে ভাই আমাদের যে জিনিসটা একটু শিখতে হবে, দাঁড়াও, ওকে ফাইন। দেখো এখান থেকে আমরা আরো কিছু বিষয় শিখবো, এখান থেকে আমরা আরো কিছু বিষয় শিখবো, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে ভাইয়া তোমার এখান থেকে আমরা আর কিছু বিষয় শিখবো, ঠিক আছে? আরো কিছু বিষয় শিখবো, সেটা হচ্ছে তোমার যে একটা গুণোত্তর ধারা যদি n তম পদ বের করতে বলে, ঠিক আছে? একটা গুণোত্তর ধারা যদি n তম পদ, n তম পদ যদি তোমাকে বের করতে বলে, হ্যাঁ, n তম পদ যদি বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে ভাইয়া, সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? একটা গুণোত্তর ধারা যদি n তম পদ বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে কি a r টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। আবার যদি তোমাকে একটা গুণোত্তর ধারা সমষ্টি বের করতে বলে, ঠিক আছে, যে বললো যে n সংখ্যক পদের সমষ্টি, আচ্ছা এটা আমার একটু জায়গা লাগবে, দাঁড়াও আমি হচ্ছে এটাকে আরেকবার একটু সিলেক্ট করি, কি একটা যুগ আসছে দেখছো, স্মার্ট বোর্ড, স্মার্ট বোর্ডের কল্যাণে তোমরা হচ্ছে অনেক কিছু পাইতেছো। তাহলে দেখো এই যে n তম পদের সূত্র হচ্ছে কি a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো যদি বলি আমি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। সো ভাইয়া n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি বলো? n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে দুইটা, বুঝছো? এখানে সমষ্টির ভাইয়া সূত্র হচ্ছে কয়টা ভাইয়া? দুইটা। সমষ্টির সূত্র হচ্ছে ভাইয়া দুইটা। একটা সূত্র হচ্ছে তোমার এরকম যে সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করে? দেখো n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা হচ্ছে প্রকাশ করে। সো এই যে Sn, এই Sn এর একটা সূত্র হচ্ছে এরকম যে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1, ঠিক আছে? এটা হচ্ছে একটা সূত্র। আবার এটার আরেকটা সূত্র হচ্ছে ভাইয়া, এটার তোমার আরেকটা সূত্র হচ্ছে, এটার আরেকটা সূত্র হচ্ছে তোমার দেখো Sn ইকুয়াল টু হচ্ছে তোমার a 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস হচ্ছে r, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি আরেকটা সূত্র। তাহলে আমরা হচ্ছে এই যে n সংখ্যক পদের সমষ্টির দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে এটা, আরেকটা কি এটা। এখন কথা হচ্ছে ভাইয়া কোন সময় কোনটা ইউজ করব, কোন সময় কোনটা ইউজ করব? দেখো যদি তোমার ভাইয়া যদি তোমার এরকম হয়, যদি তোমার এমন হয় যে দেখো যদি এমন হয় যে এই যে r এর যে মানটা, দেখো এই যে r এর মান, ঠিক আছে, এই যে r এর যে মানটা আমাদের যে সাধারণ অনুপাত, এই যে r, এই r টা যদি তোমার হচ্ছে 1 থেকে বড় হয়, বুঝছো? এই r এর মানটা যদি তোমার, এই r এর মানটা যদি তোমার হচ্ছে কি হয় 1 থেকে যদি বড় হয়, r এর মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে কি সূত্র হচ্ছে এটা। এবং r এর মানটা যদি, এই r এর মানটা যদি 1 থেকে ছোট হয়, r এর মানটা যদি তুমি দেখো যে r এর মান হচ্ছে কি 1 থেকে ছোট, তাহলে সূত্র হচ্ছে কি আমাদের ভাইয়া এটা, বুঝতে পারছো? তাহলে সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই তোমাকে, ধরো হচ্ছে তুমি আমরা ধরলাম যে এই যে আমাদের ধারাটা আছে, এই ধারাটার দেখো এই যে ধারাটা আছে, এই ধারাটার ধরো হচ্ছে আমরা দুইটা প্রশ্ন সলভ করি, এই ধারাটার হচ্ছে আমরা ধরো দুইটা প্রশ্ন হচ্ছে তোমার সলভ করি।
এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে প্রথম পাঁচটি পদের আচ্ছা, এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে এটার 12তম পদ কত, ঠিক আছে, 12তম পদ কত, ধারাটির 12তম পদ কত। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া তোমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ধারাটির প্রথম ধরো বললাম যে 6টি পদের সমষ্টি কত, 6টি পদের সমষ্টি কত। তাহলে এই দুইটা কোশ্চেন ধরো আমরা করব, ঠিক আছে। এই যে ধারা ল্যাপটপের উপরে পা লাগছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ধরো দুইটা প্রশ্ন এখান থেকে যদি করি তাহলে হচ্ছে আমাদের বেসিকটা একদম ক্লিয়ার হইতাছে যে ধরো এই যে ধারাটা, এই ধারাটার 12তম পদ কত। তাহলে আমরা সূত্র কোনটা ইউজ করব, দেখো আমরা হচ্ছে সূত্র ইউজ করব কি, এই যে n তম পদের যে সূত্রটা আছে, n তম পদের সূত্র কি a r⁻n-1 না। সো এই সূত্রটা অ্যাপ্লাই করব আমরা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমি যদি একটু পরের পৃষ্ঠায় যাই, তাহলে এক নাম্বার প্রশ্ন হচ্ছে, এক নাম্বার প্রশ্নের জন্য আমরা সূত্র ইউজ করব কি a r⁻n-1। তাহলে এখানে আমাদের কয়তম পদ বলছিল, দেখো আমাদের হচ্ছে বলছিল ভাইয়া, দেখো প্রথম পদ কি, প্রথম পদের মান কত, দেখো প্রথম পদের মান হচ্ছে কি 3। দেখো এই যে আমি লিখে দিয়েছিলাম তোমাদের যে এ হচ্ছে কি ভাই প্রথম পদ, ঠিক আছে। দেখো এই যে এ হচ্ছে কি প্রথম পদ। সো এখানে দেখো আমাদের এখানে কি এই যে এ আছে না, সো প্রথম পদ। তাহলে প্রথম পদের মান কত, দেখো প্রথম পদের মান হচ্ছে আমাদের এই যে 3, ঠিক আছে, এই যে 3। তাহলে 3 লেখলা তাহলে কি গুণ। এবার দেখো আর এর মান, তাহলে আর এর মান হচ্ছে কি আমাদের বের করতে হবে। তাহলে আর এর মান আমরা কত বের করছি, দেখো আর এর মান হচ্ছে কি আমরা 3 বের করছি না, আর এর মানও কি আমরা 3 বের করছি। সো আর এর মান হচ্ছে কি 3 বসাইলাম, ঠিক আছে, 3 বসাইলাম। এখন দেখো n-1, তাহলে এই যে n এর মানটা কত ভাইয়া, n এর মানটা হচ্ছে তোমার আমাদের কি বলছে, দেখো 12টি বলছে। খেয়াল করো ভাইয়া, আমাদের হচ্ছে কি 12 বলছে। 12 যেহেতু বলছে এর মানে n এর মান হচ্ছে 12, n এর মান হচ্ছে কত 12, ঠিক আছে, n এর মান হচ্ছে 12। তাহলে এখানে 12 মাইনাস হচ্ছে 1, ঠিক আছে, 12 মাইনাস হচ্ছে ভাইয়া 1। তাহলে এটা যদি তুমি করো তাহলে কি বের হয়ে পড়বে, তাহলে 3 গুণ হচ্ছে 3 এর উপরে দেখো 12 থেকে একবার দিলে কত হবে আমাদের 11, 11 লেখা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যা হবে ওটাই কি আমাদের অ্যানসার, ঠিক আছে। ক্যালকুলেশন করলে যা হবে ওটাই আমাদের অ্যানসার। সো এটা গেল কি 1 নাম্বার প্রশ্ন, এটা গেল কি আমাদের 1 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন। এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা যদি করি, দেখো 2 নাম্বার প্রশ্নটা যদি করি, 2 নাম্বার প্রশ্নটা কি ছিল, 2 নাম্বার প্রশ্নটা ছিল এরকম। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এরকম ভাইয়া যে তোমার কি বলছে যে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত। এটাই হচ্ছে মেইন প্রশ্ন, এটা হচ্ছে ট্রিপল স্টার দাও, ঠিক আছে, এটা হচ্ছে স্টার দাও ভাইয়া, এটা আসবে, এটা পরীক্ষায় আসবে। স্টার অপশনটা কই, স্টার অপশনটা কই ভাইয়া, স্টার অপশন, এই যে স্টার অপশন, এটা হচ্ছে তুমি, ওহো আচ্ছা স্টার অপশন এখানে অ্যাক্টিভেট করা নাই, এটা করা যাবে না। আচ্ছা যাই হোক, তো আমাদের এই যে এটা 100% দাও, ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া 100% দাও, এটা হচ্ছে 100%, এটা আমি বলে দিলাম, এটা হচ্ছে আসবে পরীক্ষায়, এটা আসবে, ঠিক আছে, এটা আসবে। ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত। তাহলে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি যদি বের করতে চাই তাহলে দেখো আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে আমাদের দুইটা আছে। দেখো সূত্র হচ্ছে আমাদের কয়টা আছে, সূত্র হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে কি a r⁻n-1 ডিভাইড বাই কি r-1, আরেকটা হচ্ছে কি a1 - r⁻n ডিভাইড বাই কি 1 - r। এই হচ্ছে দুইটা সূত্র। সো তাহলে কোনটা ইউজ করব, দেখো আমাদের প্রথমত আর এর মানটা হচ্ছে বের করতে হবে। তাহলে আর এর মানটা কি আমরা অলরেডি বের করছি না, আমরা আর এর মানটা ভাই কত পাইছি, দেখো আরে মার্কার এটা আসলো কে, দেখো আমরা এই যে আর এর মানটা আমরা কত পাইছি বলতো, আর এর মানটা কিন্তু ভাই আমরা 3 পাইছি। দেখো আর এর মানটা কত পাইছি, আর এর মানটা হচ্ছে 3 পাইছি, 3 পাইছি, আর এর মানটা 3। তাহলে এই যে 3, এই যে 3 সংখ্যাটা, এই 3 সংখ্যাটা কি একের থেকে বড় না, এই 3 সংখ্যাটা ভাইয়া কি, এই 3 সংখ্যাটা কি একের থেকে অবশ্যই কি বড়। তাহলে একের থেকে বড় হইলে আমি সূত্র কোনটা ইউজ করব, আমি একের থেকে বড় হইলে সূত্র কোনটা ইউজ করব, একের থেকে যদি বড় হয় ভাইয়া, একের থেকে যদি বড় হয় তাহলে সূত্র হচ্ছে এটা ইউজ করব, ঠিক আছে। দেখো এই যে আর এর মান যদি একের থেকে, খেয়াল করো, আর এর মান যদি একের থেকে বড় হয় তাহলে কি আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এই সূত্র দিয়ে হচ্ছে আমরা করব। তাহলে আমরা সূত্র লিখবো হচ্ছে এটা, যে আমরা হচ্ছে এটা লিখবো তোমার a r⁻n -1 ডিভাইড বাই r-1, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। a r⁻n-1 ডিভাইড বাই কি r-1, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে জাস্ট বসাই দিবা তুমি, এখানে এর মান কত, এর মান হচ্ছে 3 পাইছিলাম, তার আর এর মান কত 3, এর মান কত, কয়টা বের করতে বলছে, 6টা বের করতে বলছে। দেখো তোমরা এই যে দেখো আমাদের কি 6টা পদের, ঠিক আছে, 6টা পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে 6টা পদের যেহেতু বলছে তাহলে আর এর মান হচ্ছে কি 6 মাইনাস হচ্ছে 1, এখানেও কি আর এর মান কত 3 মাইনাস হচ্ছে 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি তুমি হচ্ছে অ্যানসার পেয়ে যাবা। দেখো জাস্ট তুমি এগুলো আছে এখন করা একদম সহজ, তুমি জাস্ট ক্যালকুলেটর বসাবা 3 আর 3 এর উপরে 6 করলে কত হয় সেগুলো আশা করি পারবা তুমি, ঠিক আছে। সো এটা অ্যানসারটা বের করবা, জাস্ট হুবহু ক্যালকুলেটর এইভাবে বসাই দিবা, ঠিক আছে, যেভাবে আছে ওইভাবেই কি ক্যালকুলেটরে বসাই দিবা, তাহলে কি অ্যানসার বের হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। এখন দেখো আমরা মেইনলি এখান থেকে আমাদের আরেকটা জিনিস আছে,
এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন বলে, এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন বের করতে বলে যে ধারাটির অসীমতক সমষ্টি বের করো। ধারাটির অসীমতক সমষ্টি। আচ্ছা, এটা একটা টাইপ দাও, ঠিক আছে, এটা একটা ভাইয়া টাইপ দাও, এটা একটা টাইপ দাও। এখান থেকে আরেকটা টাইপ, মানে আরেকটা প্রশ্ন আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কি অসীমতক সমষ্টি বের করা। অসীমতক সমষ্টি। সো ভাইয়া একটু লেখো, এই যে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি তুমি যে কোনো ধারার বের করতে পারবে না। তুমি যে কোনো ধারার, যে কোনো একটা ধারার তুমি অসীমতক সমষ্টি বের করতে পারবে না। এই হচ্ছে কি খুবই স্পেশাল একটা জিনিস, মানে হচ্ছে সমাজের খুবই নামি দামি একজন হচ্ছে মানুষ, যেমন হচ্ছে তোমার সব জায়গায় হচ্ছে ও যায় না, ঠিক আছে, সবাই কি সব জায়গায় যায় না। সো এই হচ্ছে স্পেশাল একটা মানুষ, যে হচ্ছে একে বের করতে হলে, এই অসীমতক সমষ্টি বের করতে হলে ও বলছে যে তোমরা যদি আমাকে বের করতে চাও তাহলে তোমাদের তিনটা শর্ত থাকতে হবে। তোমরা যদি আমাকে বের করতে চাও তাহলে কি তোমার তিনটা শর্ত থাকতে হবে। কি কি ভাইয়া? তিনটা শর্ত হচ্ছে তোমার, এক নাম্বার শর্ত হচ্ছে ধারাটা গুণোত্তর হইতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে গুণোত্তর ধারা হতে হবে, ঠিক আছে, ধারাটি গুণোত্তর হতে হবে, গুণোত্তর হতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে কি ভাইয়া? দুই নাম্বার শর্ত হচ্ছে যে আর এর মান, আচ্ছা দুইটা শর্ত, ঠিক আছে, দুইটা দিলেই হবে। সো আর এর মানটা দেখো, এই যে আর এর মানটা, এই আর এর মানটা ভাইয়া মডুলাস হইতে হবে। আর এর মানটা হচ্ছে এরকম হবে তোমার জিনিসটা, এরকম। আর এর মানটা হচ্ছে 1 এর থেকে, মানে মডুলাস অফ আর 1 এর থেকে কি ছোট। এখন এই জিনিসটা হচ্ছে তুমি কিভাবে বুঝবা, এটা আসলে তো এইভাবে কেউ বুঝে না, অনেকে হচ্ছে বুঝে না। সো এই জিনিসটা আসলে এরকম যে তোমার এই আর এর মানটা হবে ভাইয়া, আর এর মানটা হবে -1 এর থেকে বড়, -1 এর থেকে বড় এবং হচ্ছে কি +1 এর থেকে ছোট। দেখো এই যে কন্ডিশনটা, এই যে কন্ডিশনটা ভাইয়া, এই কন্ডিশনটা যদি মানে তাহলে কি ওই ধারাটার কি থাকবে ভাইয়া? দেখো তোমার হচ্ছে যদি এই কন্ডিশনটা যদি মানে যে ধারাটা যদি গুণোত্তর হয়, শুধুমাত্র গুণোত্তর হইলেই হবে না, গুণোত্তর হইতে হবে প্লাস তোমার আর এর মানটা হচ্ছে কি -1 এর থেকে বড় এবং +1 এর থেকে যদি ছোট হয়, তাহলে ওই ধারাটার কি থাকবে? একটা অসীমতক সমষ্টি থাকবে। ওই ধারাটার কি থাকবে ভাইয়া? ওই ধারাটার একটা অসীমতক সমষ্টি থাকবে। এখন এই যে অসীমতক সমষ্টি, এই অসীমতক সমষ্টি কিভাবে বের করে? এই অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে ভাইয়া a ডিভাইড বাই 1 মাইনাস r, a ডিভাইড বাই 1 মাইনাস r, ঠিক আছে। এটা হচ্ছে কি ভাইয়া? অসীমতক সমষ্টির সূত্র। এটা হচ্ছে তোমার এখানে ইনফিনিটি দিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার অসীমতক সমষ্টির হচ্ছে ভাইয়া সূত্র, ঠিক আছে। তাহলে অসীমতক সমষ্টির সূত্র কি? a ডিভাইড বাই কি 1 মাইনাস r, বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো, আমরা কি এই ধারাটার অসীমতক সমষ্টি বের করতে পারবো? আমাদের যে ধারাটা আছে এই ধারাটার কি অসীমতক সমষ্টি বের করা যাবে? এই ধারাটার কিন্তু ভাইয়া অসীমতক সমষ্টি বের করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই ধারাটার তোমার আর এর মান কত? এই ধারাটার আর এর মান হচ্ছে তোমার 3, যা হচ্ছে কি তোমার হচ্ছে কি 1 এর থেকে কি বড় হয়ে গেছে। সো 1 এর থেকে বড় হইলে তো হবে না। আমরা জানি যে ধারাটার মান, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ভাইয়া কি হইতে হবে, আমরা জানি দেখো আর এর মান হচ্ছে কি -1 এর থেকে বড় হইতে হবে এবং কি +1 এর থেকে ছোট হইতে হবে। সো আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আর এর মান কত? এই প্রশ্নের ক্ষেত্রে আর এর মান হচ্ছে 3, যা কি আমাদের এই কন্ডিশন মানে না, অর্থাৎ এই ধারাটার কি আমাদের অসীমতক সমষ্টি থাকবেই না, ঠিক আছে। আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে ধরো মানে একটা জিনিসের অসীমতক সমষ্টি থাকলে তো তুমি বের করবা, আন্দাজে খালি বের করে দিয়ে আসলে হবে। অনেকেই দেখছি যে এখানে হচ্ছে এটা করে দেয় যে এর মান হচ্ছে 3, 1 মাইনাস হচ্ছে আর এর মান হচ্ছে 3 পাইছিলাম, সেভাবে লিখে দিয়ে আসে। সো এটা হবে, আনটা হবে, এটা তো হবে না। কারণ হচ্ছে কি তোমার আর এর মান কি, আর এর এই কন্ডিশনটা আগে মানতে হবে, তারপরে তুমি অসীমতক সমষ্টি হচ্ছে কি বের করতে হবে। যদি আর যদি না হয় তাহলে তো ওটার অসীমতক সমষ্টি থাকবে না, ঠিক আছে। সো ভাইয়া তোমরা বলবা যে এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার কি না? আমাদের সমস্ত বেসিক শেষ, এই অধ্যায়ের সমস্ত বেসিক শেষ, প্লাস বেসিকের আলোকে তোমাকে মোটামুটি আমি ম্যাথও করাইছি। এখন আমরা যে ম্যাথগুলো করবো ওগুলো একদম 100%। এখন আমি তোমাকে 2 থেকে 3টা ম্যাথ করাবো ইনশাআল্লাহ, ওগুলো 100% তুমি দেখবা পরীক্ষার হলে যায় দেখবা যে ওগুলো এসে গেছে, ঠিক আছে, এরকম। তো তুমি আগে বলো যে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার হইলে তাহলে হচ্ছে আমরা এই ম্যাথগুলো এখন করবো। দেখো এই ম্যাথগুলো 100% আসবে, 100%। তুমি দেখবা যে পরীক্ষায় এসে গেছে এগুলা। এগুলা কি তোমার হচ্ছে এখানে তো স্টারের অপশনটা নাই, থাকলে তো দেখাইতাম। সেগুলো লিখে নাও 100%। রিয়াদ ভাই বলছে 100% মানে 100%। এই পুরো সৃজনশীলটাই তোমার 100%। দেখো এই যে ম্যাথটা, এখানে যে 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথই তোমার কি 100% ইম্পর্টেন্ট ম্যাথ। এগুলো পরীক্ষায় আসবে মানে আসবেই। তুমি আমার একদম, আমি সাইন দিয়ে দিলাম তোমাকে, আমার সাইন দিয়ে দিলাম 100% ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার পরীক্ষা আসবে, আমি বলে দিলাম, তুমি পরীক্ষার পর জাস্ট মিলাই দেখো, 100% আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো আমরা প্রথমত 1 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো কি বলছে এখানে, স্লাইড ম্যান তো একটু তুলতে ভুল করেছে। আচ্ছা, এখানে 2.31 এর উপরে একটা পৌনঃপুনিক ছিল, ঠিক আছে। আমি যদি ভুল না করি এই প্রশ্নটা আসলে এরকম ছিল, এই প্রশ্নটা আসলে ভাইয়া এরকম ছিল যে এই 3 এর উপরে একটা পৌনঃপুনিক ছিল এবং 1 এর উপরেও কি একটা পৌনঃপুনিক ছিল। আমাদের টাইপিস্ট হচ্ছে কি তুলতে পারে নাই, ঠিক আছে। সো 3 এর উপরে একটা পৌনঃপুনিক আছে, 1 এর উপরেও কি একটা পৌনঃপুনিক আছে। সো আমাদের এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এখন মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেম হচ্ছে ভাই তোমার, তুমি এই সংখ্যাটা আগে লিখবা, কি আছে দেখো 2.31 আছে, তাই না? 2.31 দেখো তুমি যে কাজটা করবা ভাই সেটা হচ্ছে 2.31 যে আছে,
তাহলে 3 এবং হচ্ছে কি 1 এর উপরে কি পৌনঃপুনিক। সো এই জিনিসটাকে কিভাবে লেখা যায় বলো? এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, মনে রাখবা যে দেখো 2 তো আছে, সো 2 পয়েন্ট, এখন দেখো 3 1 তুমি লিখলা 3 এবং 1। এখন দেখো ভাই তোমার এই যে 3 এর উপরেও পৌনঃপুনিক আছে এবং 1 এর উপরেও কি পৌনঃপুনিক আছে। সো পৌনঃপুনিক থাকা মানে হচ্ছে কি, দেখো ধরো আমার 5 এর উপরে ধরো পৌনঃপুনিক আছে, এর মানে হচ্ছে জিনিসটা এরকম হবে 5 5 5 5 5, এইভাবে চলতেই থাকবে। আবার ধরো সাপোজ 3 5, দুইটার উপরে পৌনঃপুনিক আছে, এর মানে কি 3 5 3 5, তারপর কি 3 5, এভাবে কি চলতেই থাকবে, ঠিক আছে, এভাবে চলতেই থাকবে। এখানে আরেকটা টাইপ আছে, ধরো হচ্ছে সাপোজ এরকম যদি থাকে, ধরো হচ্ছে তোমার 2 3 5 এরকম আছে, তো তোমার 2 এর উপরে ধরো পৌনঃপুনিক আছে এবং 5 এর উপরে ধরো পৌনঃপুনিক আছে। সো এখানে বোঝায় যে দেখো প্রথমটার ভিতরে যদি পৌনঃপুনিক থাকে এবং শেষেরটার মধ্যেও যদি পৌনঃপুনিক থাকে, তাহলে অটোমেটিক এই মাঝখানেটার মধ্যেও কি পৌনঃপুনিক তোমার ধরে নিতে হবে, ঠিক আছে। এর মানে এখানে আসলে কি আমাদের তিনটে রিপিট হবে, 2 3 5 2 3 5 2 3 5, এইভাবে কি চলতেই থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের পৌনঃপুনিকের একটা কি বেসিক নলেজ, ঠিক আছে। একটার উপর পৌনঃপুনিক এভাবে থাকবে, দুইটা থাকবে কি এভাবে চলতে থাকবে। যদি ফার্স্টটা এবং লাস্টেরটার মধ্যে কি পৌনঃপুনিক থাকে, তাহলে অটোমেটিক তোমার কি মাঝখানেরটাও ধরে নিতে হবে যে ওটার উপরে কি আমাদের পৌনঃপুনিক হচ্ছে আছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে করবা। এখন দেখো তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নাও, আমি একটু মুছে দিব, ঠিক আছে, আমি একটু মুছে দিব। এটা স্ক্রিনশট নিছো, ক্লিয়ার, ওকে। আচ্ছা, স্ক্রিনশট না নিলেও হয়, ধরো আমি এটা হাই হাই কি হইলো, আচ্ছা আসছে। আচ্ছা দেখো এটা তাহলে একটু স্ক্রিনশট নাও, আমি একটু মুছে দিই এটা। দেখো তোমরা এখন দেখো ভাইয়া, তাহলে এই যে 2.31 এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া, এটাকে একটা গুণোত্তর ধারায় হচ্ছে কি কনভার্ট করতে হবে। এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে একটা গুণোত্তর ধারায় হচ্ছে কনভার্ট করতে হবে। সো কিভাবে করবা, দেখো এই যে 2.31 আছে, সো একদম কি 2.31 রাখলা। এবার দেখো ভাইয়া, এবার দেখো তোমার কি 3 এবং 1 এর উপর পৌনঃপুনিক আছে, এর মানে কি 3 1 কি রিপিট হবে, 3 1 3 1 3 1 3 1, এভাবে কি চলতেই থাকবে, ঠিক আছে, এভাবে চলতেই থাকবে। এখন দেখো তুমি যে কাজটা করবা, এখানে দ্বিতীয় লাইনে তুমি যে কাজটা করবা, দ্বিতীয় লাইনে ভাইয়া তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া তুমি দেখো এখানে এই লাইনটা অনেক সময় হচ্ছে স্কিপ করা হয়, এই লাইনটা তুমি আসলে না লিখলেও হবে, ঠিক আছে, এই লাইনটা তোমার না লিখলেও হবে, অনেক সময় স্কিপ করে। এখন দেখো তুমি যে কাজটা করবা, এই লাইনটা চিন্তা করো কি আছে, 2.31 আছে, সো 2.31 দিলা, 2.31 দিলা, ঠিক আছে, 2.31 দিলা। এখন এই জিনিসটাকে তুমি আসলে কিভাবে লিখবা, এই জিনিসটাকে তুমি আসলে লিখবা হচ্ছে এইভাবে, দাঁড়াও দেখো এই যে 2.31 যে আছে, সো তুমি 2টাকে আলাদা করবা, ঠিক আছে, 2টাকে আলাদা করবা, 2 দিয়ে প্লাস দিবা। যখন দেখবা 2.31 সাপোজ ধরো হচ্ছে 5.31, তার মানে কি 5 প্লাস 0.31, ঠিক আছে, আলাদা, ঠিক আছে, পয়েন্টের পরে যা থাকবে তা কি আলাদা। তাহলে আমাদের যে পূর্ণ সংখ্যাটা আছে ওই পূর্ণ সংখ্যাটা কি আলাদাভাবে লিখতে হবে, ঠিক আছে, আলাদাভাবে লিখতে হবে। তাহলে আলাদাভাবে লেখা, আলাদাভাবে বাইরে লিখলা, তাহলে 2 দিলা, তারপর কি প্লাস দিলা। এইবার হচ্ছে কি করবা, এবার হচ্ছে দেখো তাহলে এখানে 2 যদি দিয়ে দাও, তাহলে তোমার কি থাকলো, তোমার থাকলো হচ্ছে কি 0.31। এটা তুমি চাইলে কি এই যে 0.31 না, 0.31 এটা চাইলে এইভাবে লিখতে পারো, অথবা পয়েন্টের আগে শূন্য দিলে তো কোনো সমস্যা নাই, তাই না, শূন্য দেওয়া যায় আর কি। সো 0 পয়েন্ট কি আমাদের 31 হচ্ছে থাকতেছে। সো এই যে দেখো 0.31 থাকলো, এই যে 0.31 থাকলো, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে আবার কি একটা প্লাস দিবা, একটা কি দিবা ভাইয়া, প্লাস দিবা। এবার প্লাস দেওয়ার পর যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি দেখো এখানে 0 পয়েন্ট দিলা, ঠিক আছে, 0 পয়েন্ট দিলা। এবার দেখো এখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে ভাইয়া, পয়েন্টের পরে ভাইয়া হচ্ছে আমাদের কি দুইটা সংখ্যা আছে, দেখো 3 এবং 1। সো এখানে পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা আছে তোমার এখানে আগে ওই কয়টা শূন্য দিতে হবে। তাহলে এখানে কি দুইটা সংখ্যা আছে, তাহলে আগে তোমার এখানে দুইটা শূন্য দিতে হবে, তারপর কি এই 3 1টা হচ্ছে লিখতে হবে, বুঝতে পারছো, তারপর কি এই 3 1টা লিখতে হবে। আচ্ছা এটা আমি একটু এদিকে চাপাই নিই, এদিকে কাজ করবে, তার কাজ করতেছে না। আচ্ছা দেখো এখানে আসলে আমার একটু এদিক থেকে লিখতে হবে, ঠিক আছে, এখানে তো হচ্ছে জায়গা নাই, একটু এদিক থেকে লিখি, এখান থেকে লিখি। দেখো তাহলে কি আসলে তোমার এই দুই যে পূর্ণ সংখ্যা, এই দুইটা প্লাস দিবা, তারপর কি একটা ব্র্যাকেট দিবা, তারপর কি 0.31, এটা আসলে কি 0.31 হচ্ছে কি তোমার আছে। এখন দিবা কি প্লাস, প্লাস দেওয়ার পরে দেখো এখানে তাহলে প্রথমে 0 পয়েন্ট দাও, 0 পয়েন্ট দিলা। এবার দেখো তোমার পয়েন্টের পরে কি দুইটা সংখ্যা আছে, সো প্রথমে তুমি দুইটা শূন্য দিবা, তারপর কি 3 1 আছে না, এই 3 1 দিলা। এবার দেখো তারপরের পথটা যখন তুমি লিখবা, এরপরের পথটা যখন লিখবা তখন দেখো এখানে এই পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে, এই পয়েন্টের পরে 1 2 3 4টা সংখ্যা আছে, তাই না, 1 2 3 4টা সংখ্যা আছে, তাহলে তোমাকে এখানে আগে 4টা শূন্য দিতে হবে, 0.1 2 3 4টা শূন্য আগে কি দিতে হবে, তারপর কি আছে 3 1, এই 3 1টা হচ্ছে দিতে হবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে হচ্ছে চলতে থাকবে প্লাস। এবার দেখো কি করবা, একটু এদিকে রাখতেছি, ঠিক আছে, এখানে রাখতেছি, তাহলে 0 পয়েন্ট। এবার দেখো এখানে কি আছে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে,
পয়েন্টের পরে 6টা সংখ্যা আছে, তাহলে তোমার 6টা শূন্য আগে দিতে হবে। 3 4 5 6, 6টা শূন্য দিলে তারপর কি 3 1 3 1 দিবা। সো এইভাবে হচ্ছে তোমার কি, এই যে আমি একটা দুইটা তিনটা চারটা পদ নিবা, ঠিক আছে? এইভাবে চারটা পদ নিয়ে তারপর কি ডট ডট দিয়ে এইভাবে দেখাই দিবা, ডট ডট দিয়ে এইভাবে দেখাই দিবা, ঠিক আছে? এটা হলো কি দ্বিতীয় লাইন। এখন দেখো, এখন তোমার মেইনলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখানে যে কাজটা করবা, এই যে যে 2 আছে, এই দুইটা হচ্ছে লিখবা, 2 লিখলা, লেখার পরে প্লাস। এবার দেখো এই যে এখানে যে জিনিসটা আছে না ভাইয়া, দেখো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা বলতে আসলে বোঝায় কি জানো? মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা বলতে বোঝায় তোমাকে এখানে আসলে অসীমতক সমষ্টি বের করতে হবে। এই যে a ডিভাইড বাই 1 মাইনাস r যে আছে না, অসীমতক সমষ্টি সূত্র, a ডিভাইড বাই 1 মাইনাস r অসীমতক সমষ্টি সূত্র, এই সূত্রটা কি তোমার হচ্ছে এখানে ভাইয়া ইউজ করতে হবে, ঠিক আছে? যখনই তোমার মূলদীয় ভগ্নাংশ বলবে তখনই কি তোমার হচ্ছে এই যে ব্র্যাকেট অংশটুকুর জন্য তোমার কি এটা হচ্ছে করতে হবে। তাহলে আমাদের কি এখানে যদি ওই সূত্রটা ফেলি, সূত্রটা যদি ফেলি a ডিভাইড বাই কি আমাদের 1 মাইনাস r, তোমরা চাইলে এখানে সূত্রটা লিখতে পারো অথবা সরাসরি করে দিলেও হবে। তাহলে দেখো কি আছে আমাদের 2, এই পাশে লিখি, নিচে লিখি, দেখো এখানে 2 আছে, সো 2 প্লাস। এবার দেখো তোমার হচ্ছে এখানে যদি আমি হিসাব করি তাহলে এর মান কত, এ হচ্ছে কি প্রথম পদ, তাহলে প্রথম পদটাই কি আমাদের এ না ভাইয়া? দেখো আমাদের যে প্রথম পদটা আছে এই যে এটা প্রথম যে পদটা, এটাই কি আমাদের আসলে এ। তাহলে এর মান কত 0.31, সো 0.31, ঠিক আছে? তারপর কি আমাদের 1, তারপর হচ্ছে আমাদের কি ভাইয়া, তারপর হচ্ছে আমাদের 1, তাহলে 1 মাইনাস হচ্ছে r, তাহলে r এর মানটা তোমার কি বের করতে হবে ভাইয়া? r এর মানটা কি করতে হবে ভাইয়া? r এর মানটা হচ্ছে ভাইয়া বের করতে হবে, ঠিক আছে? r এর মানটা হচ্ছে বের করতে হবে। তা r এর মান কি, যে কোনো পদ ভাগ কি তার আগের পদ, তাহলে যে কোনো পদ ধরো তুমি এটা ধরো 0.0031, 0.0031 ভাগ হচ্ছে কি তার আগের পদ, তাহলে তার আগের পদ কত 0.31, 0.31, তাই না? সো যদি তুমি দ্বিতীয় পদটাকে যে কোনো একটা পদকে তার আগের পদ দ্বারা যদি ভাগ করো তাহলে কি তুমি হচ্ছে এখানে সাধারণ অনুপাতের মানটা পাবা। তাহলে সাধারণ অনুপাতের মান এখানে কত আসে বলো তো, হিসাব করলে? দাঁড়াও ক্যালকুলেটরটা বের করি। এখানে তোমার সাধারণ অনুপাতের মানটা ভাই আসবে হচ্ছে কত 0.0031, 0.0031 ভাগ হচ্ছে 0.31 করলে কি আসে আমাদের 0.01 আসে, ঠিক আছে? 0.01 আসে, 0.01 আসে। সো এই যে 0.01 আর এর মানে এটা হচ্ছে এখানে বসাই দিবা 0.01। সো বসাইয়া পুরা দুরা খালি ক্যালকুলেটর মারবা। দেখো এই যে এই ক্যালকুলেটর যাদের আছে তোমরা কিন্তু একদম সরাসরি করতে পারবা। কি আছে 2 আছে, সো 2 প্লাস তার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলা। এবার কি আছে একটা ভাগ চিহ্ন আছে, সো ভাগ চিহ্নটা তুললাম। তারপর কি 0.31, 0.31 তুললাম। তারপর নিচে আসো 1 মাইনাস, দেখো 1 মাইনাস 0.01 যদি করো হচ্ছে একটা ব্র্যাকেট দাও, জাস্ট ব্র্যাকেট দাও, সমান সমান চাপ দাও। দেখো আসছে কত আমাদের, আমাদের আসছে হচ্ছে 229, 229 ডিভাইড বাই 99, ঠিক আছে? আমাদের আসছে কত, আমাদের এখানে অ্যানসারটা আসছে ভাইয়া, কই লিখবো কিন্তু জায়গাও নাই। আচ্ছা একটু বুঝে নাও, এখানে আমাদের অ্যানসারটা কত আসছে, আমাদের অ্যানসারটা আসছে ভাইয়া, আমাদের এখানে অ্যানসারটা আসছে হচ্ছে তোমার এই যে এখানে লিখলাম, এখানে লিখলাম, ঠিক আছে? এখানে লিখলাম কত আসলো 229, 229 ডিভাইড বাই কত আসছে 99 আসছে, ঠিক আছে? সো আমাদের এটাই হচ্ছে অ্যানসার, এটাই হচ্ছে অ্যানসার 229 ডিভাইড বাই 99, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। সো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে যাদের এই ক্যালকুলেটরটা আছে তোমরা কিন্তু একটু সুবিধা পাবা, ঠিক আছে? এই জন্য আমি আমার প্রত্যেকটা ক্লাসের মানে সবাইকে সাজেস্ট করি যে ভাইয়া অবশ্যই অবশ্যই কি এই ক্যালকুলেটরটা হচ্ছে কিনবা, কারণ এই ক্যালকুলেটর খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। কিপটামি করা যাবে না, ঠিক আছে? কিপটামি পড়াশোনার ক্ষেত্রে কিপটামি করা যাবে না। তোমার ওই ক্যালকুলেটর আছে কোনো সমস্যা নেই, ওই ক্যালকুলেটর হচ্ছে কাজে লাগবে। আমি পরীক্ষার হলে বেসিক্যালি 2টা ক্যালকুলেটর নিয়ে যেতাম। তোমরা কি এই ট্রিক্সটা জানো? পরীক্ষার হলে যদি তুমি 2টা ক্যালকুলেটর নিয়ে যাও তুমি কিন্তু একটা মানে মানে তুমি একটা অ্যাডভান্টেজ পাবা, ঠিক আছে? ধরো হচ্ছে এমসিকিউ যখন করবা একটা অ্যাডভান্টেজ পাবা, এটা তুমি আস্তে আস্তে নিজে নিজেই বুঝতে পারবা যে কি অ্যাডভান্টেজটা তুমি কি পাবা ইনশাআল্লাহ। সো এই ক্ষেত্রে অবশ্যই যাদের ওই ক্যালকুলেটরটা আছে 100 এমএস আছে তারা অবশ্যই কি এটাও হচ্ছে কি কিনে নিবা, তাহলে কি ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অনেক কিছু আছে, অনেক কিছু আছে যেটা হচ্ছে এটা দিয়ে করা যায়, ইজিলি করা যায়, কিন্তু এটা দিয়ে করতে হচ্ছে অনেক কষ্ট হয় বা ভুল হওয়ার চান্স থাকে। তাহলে বলো এই পর্যন্ত কি ভাই বুঝতে পারছো হচ্ছে কথা? তাহলে আমাদের ক নাম্বারটা গন, এবং এই ক নাম্বারটা কিন্তু ভাই আসবে, বুঝছো? এই ক নাম্বারটা হচ্ছে কিন্তু তোমার আসবে। তাহলে দেখো এখন হচ্ছে আমরা যদি পরের গুলা করি, পরের গুলা যদি করি, আচ্ছা এখন দেখো তোমার যদি এরকম হইতো ভাইয়া যে 2 পয়েন্টটা নাই, দেখো তোমাকে একটু আরেকটা প্রশ্ন করাই, এখান থেকে আরেকটা প্রশ্ন করাই। ধরো হচ্ছে তোমার এই 2 পয়েন্ট নাই, জাস্ট ধরো এটা আছে, জাস্ট ধরো ভাই এটা আছে যে 0.31, তাহলে কি, তাহলে হচ্ছে তোমার এই পার্টটা হচ্ছে থাকবে না, এই 2 এর পার্টটা কি থাকবে না, এই 2 এর পার্টটা থাকবে না, ঠিক আছে? 2 এর পার্টটা থাকবে না, 2 এর পার্টটা থাকবে না, 2 এর পার্টটা থাকবে না, ঠিক আছে? ওহো, এখানে তো হচ্ছে আমি 2 কি করছিলাম, হ্যাঁ করছিলাম মেবি, হ্যাঁ করছি। তাহলে তোমার হচ্ছে যদি ধরো হচ্ছে 0.31, তাহলে হচ্ছে কি তোমার ওই 2 এর পার্টটা থাকবে না, জাস্ট এইভাবে হবে, এখানে এইভাবে হবে, এখানে কি এতটুকু হবে। তাহলে যদি 2 যদি না থাকতো তাহলে অ্যানসার আমাদের কত হইতো, 2 যদি না থাকতো তাহলে আমাদের অ্যানসার কত হইতো বলো তো? 2 না থাকলে আমাদের অ্যানসার হইতো হচ্ছে, আমি যদি এটা আচ্ছা অ্যানসার থেকে যদি আমি -2 করি তাহলে হয়,
তাহলে 31/99 হইতো, ঠিক আছে। তাহলে 31/99 হইতো যদি 2 হচ্ছে কি না থাকতো। তো তোমাকে আমি 1 সেকেন্ডের মধ্যে কি আরেকটা ম্যাথ হচ্ছে করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখানে মাথায় রাখবো অবশ্যই যে আমি যে তোমাকে বললাম যে ধরো এখানে বিষয়টা যদি এমন হইতো, ধরো হচ্ছে তোমার 0 পয়েন্ট, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা, মনে রাখবা যে একটা টিচার কোনোদিন একদম A to Z যদি তোমাকে একদম খাওয়াই দেয়, তাহলে ওই টিচার হচ্ছে রং। তোমাকে অবশ্যই কি বাসায় তোমার গাইডটা বা টেস্ট পেপারটা নিয়ে হচ্ছে বসতে হবে। সো তুমি যখন তোমার গাইডটা বা টেস্ট পেপারটা নিয়ে বসবা, তখন তুমি আমার যদি পড়ানোর আশেপাশে যদি হালকা কিছু বাকি থেকেও যায়, ওইটা তোমার কি নিজে নিজে রিকভার করতে হবে। ওইটা এটা আশা করবা না যে কোনো একটা টিচার তোমার করাই দিবে। সো এই যদি আশা করো, তাহলে হচ্ছে তুমি ভাববা যে তুমি ভাইয়া তুমি রাইট পথে নাই। কারণ হচ্ছে তোমার নিজে নিজেও কিছু নলেজ হচ্ছে কি অর্জন করতে হবে। সো আমি তোমাকে মূল জিনিসটা হচ্ছে শিখাই দিয়েছি যে ভাইয়া এইভাবে হচ্ছে কি করতে হয়। এখন তুমি বাসায় যদি প্র্যাকটিস করো তাহলেই পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আমি তোমাকে এইভাবে করাই দিলাম না, তোমার দেখা হচ্ছে কিভাবে থাকতে পারে 0.031 এইভাবে থাকতে পারে। সো তুমি কি বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আর কি এমনি বুঝবা তুমি, বুঝতে পারছো। জাস্ট আমি কি তোমার একটা নিয়মটা হচ্ছে শিখাই দিলাম, এখন তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ। সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। দেখবা এই ক নাম্বারটা যে কতবার আসছে তুমি চিন্তা করতে পারবে না। সো সবগুলো ক নাম্বার হচ্ছে প্র্যাকটিস করবা। যারা আমাদের পেইড কোর্সে আছো, তোমাদের এইচডব্লিউ, যারা আমাদের পেইড কোর্সে আছো, তোমাদের কালকে হচ্ছে এইচডব্লিউ জমা দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। এইচডব্লিউ যতগুলো ক নাম্বার আছে তোমার গাইডে, এই টাইপের যতগুলো ক নাম্বার আছে সবগুলো হচ্ছে এইচডব্লিউ, ঠিক আছে। যারা আমাদের পেইড ব্যাচ আছো অবশ্যই কি জমা দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি অবশ্যই চেক করবো না যে তোমাদের খবর আছে। এবার দেখো, এবার আমরা কি 2 নাম্বারটা হচ্ছে করবো, ধারাটির n সংখ্যক পদের যোগফল। 2 নাম্বারটা যদি করতে চাই তাহলে এটা একটু তোমরা তুলে নাও, ঠিক আছে। আমি তো স্লাইডের পিডিএফ আজকে দিতেও পারবো না, এখানে এক জায়গায় সব তুলে ফেলছে, আর এখানে কপি করার সিস্টেম নাই। প্রশ্নটা যদি কপি করতে পারতাম তাহলে ওই পেজে যেতে পারতাম। আচ্ছা, সো তোমরা এটা একটু স্ক্রিনশট নাও, ঠিক আছে। আমি স্লাইডের পিডিএফটা হয়তো দিতে পারবো না, একটু স্ক্রিনশট নাও, ঠিক আছে। একটু স্ক্রিনশট নাও, কারণ এখানেই আমার করতে হবে যেহেতু এখানে প্রশ্ন নিশ্চয় স্ক্রিনশট। আচ্ছা, তাহলে দেখো এবার আমি যদি এটা একটু মুছে দিই তোমাদেরকে, আমাদের এখন আমরা এই যে 2 নম্বর প্রশ্নটা আছে, কি বলছে 2 নং ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে। আমাদের বলছে কি ভাইয়া, আমাদের বলছে হচ্ছে দেখো, আমাদের বলছে হচ্ছে ভাইয়া, আমাদের বলছে হচ্ছে তোমার এই যে 2 নং, দেখো এই যে 2 নং, এই 2 নংটা আমরা করব, খ নাম্বারটা হচ্ছে করব। সো বলছে যে 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। n সংখ্যক পদের যোগফল, যোগফল বলতে পারে বা তোমার কি সমষ্টিও বলতে পারে, সমষ্টি আর যোগফল কি একই কথা, ঠিক আছে। তাহলে দেখো তুমি কি করবা, একদম সিম্পল অঙ্কটা, একটা নিয়ম, মানে এই নিয়মে তুমি কি সব অঙ্ক করতে পারবা, এই নিয়মে তুমি কি সব অঙ্ক ভাইয়া করতে পারবা। দেখো তুমি যেটা করবা, ফার্স্টে এই লাইনটা হচ্ছে লিখবা কি কি আছে, 6 প্লাস 6 প্লাস 6 6 প্লাস 6 6 6 প্লাস, ঠিক আছে এইভাবে আছে। সো তুমি প্রথম যে কাজটা ভাইয়া দেখো বুঝো, মানে তোমার এই অঙ্কটা হচ্ছে এমন একটা অঙ্ক যে আমি যেভাবে অঙ্কটা করব তোমার একদম হুবহু সেম ওইভাবেই পরীক্ষায় আসবে, ঠিক আছে। সো মনোযোগ দিয়ে দেখবা। সো যখন তোমার এরকম থাকবে, তোমার প্রথম কাজ হচ্ছে এখানে যে জিনিসটা আছে, কত আছে 6 আছে, এই 6টা হচ্ছে তোমার প্রথমে কমন নিতে হবে, 6টা হচ্ছে কি তোমার প্রথমে কমন নিতে হবে। তাহলে আমি যদি কমন নিই তাহলে কি থাকবে, কমন নিলে হচ্ছে আমাদের এখানে 1 থাকবে, এখানে কি 11 থাকবে, এখানে কি থাকবে 1 1 1 থাকবে, প্লাস ডট ডট ডট, এখানে ডট 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 n তম পদ লিখবা, ঠিক আছে। ডট 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 n তম পদ, ঠিক আছে, n তম পদটা একটু লিখবা, এই পর্যন্ত লিখবা, ঠিক আছে। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি আমাদের কমন নেওয়া। দেখো এই 6 কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে তোমরা সবাই জানো। দেখো আমি 6 কমন নিছি না, 6 কমন নেওয়া মানে কি, 6 কমন নেওয়া মানে হচ্ছে ধরো 6 কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো তাহলে কি 1 থাকলো না। আবার 66 কে দেখো, 66 কে 6 দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে, 11 থাকবে। আবার ধরো হচ্ছে 666, এটাকে তুমি হচ্ছে 6 দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে, 1 1 1 থাকবে না। সো কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে হচ্ছে আসলে কি ভাগ করা, ঠিক আছে। সো কমন নিলে কি আমাদের এরকম থাকছে, ঠিক আছে, কমন নিলে হচ্ছে আমাদের কি এরকম থাকছে। তাহলে দেখো ভাইয়া কমন নেওয়ার পরে কাজটা হচ্ছে, কমন নেওয়ার পরে কাজটা হচ্ছে তোমার যে কাজটা করতে হবে এখানে, কমন নেওয়ার পরে কাজটা হচ্ছে তোমার এখানে 9 দ্বারা হচ্ছে গুণ করতে হবে, ঠিক আছে। এই যে 6 আছে না, 6 লিখলা, তারপর হচ্ছে কি করতে হবে, এই যে দেখো 1 আছে, 11 আছে, 111 আছে, এটা হচ্ছে তোমার মানে এই পুরা ব্র্যাকেটটা, এই পুরা ব্র্যাকেটটা হচ্ছে তোমার কি 9 দ্বারা হচ্ছে গুণ করতে হবে। তাহলে 9 দ্বারা যদি গুণ করি তাহলে 1 এর সাথে 9 গুণ করলে কত হয়, 9 হয়। তাহলে 11 এর সাথে 9 গুণ করলে কত হয়, 99 হয়। প্লাস 111 এর সাথে 9 গুণ করলে কত হয়, 999 হয়, ঠিক আছে। সো মনে রাখবা ভাইয়া যে এখানে তোমার এখানে প্রশ্নে যে মানে দেওয়া থাক না কেন সব সময় মানে মানে অলওয়েজ তোমার এখানে 9 দ্বারাই হচ্ছে গুণ করতে হবে। তোমার কত দ্বারা গুণ করতে হবে ভাইয়া, অবশ্যই 9 দ্বারাই গুণ করতে হবে, ঠিক আছে। সো 9 দ্বারা গুণ করবা, তাহলে এবার লিখবা যে n তম পদ, n তম পদ, ঠিক আছে লিখলা। এবার দেখো এরপরের কাজটা আছে, আচ্ছা এখানে দেখো একটা জিনিস, 9 দ্বারা যে তুমি গুণ করলা এটা কি চাইলেই তুমি করতে পারবা, তুমি 9 দ্বারা গুণ করছো না, এর মানে কি 9 দ্বারা ভাগও করতে হবে, ঠিক আছে। তুমি 9 দ্বারা যেহেতু গুণ করছো, তুমি 9 দ্বারা যেহেতু গুণ করছো তাহলে এটাকে মানে ব্যালেন্স করার জন্য, তুমি যে 9 দ্বারা গুণ করলা এটাকে ব্যালেন্স করার জন্য এখানে কি 9 দ্বারা তোমার ভাগও করতে হবে, ঠিক আছে। এখানে 9 দ্বারা তোমার ভাগও করতে হবে,
9 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে, 9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 9 দ্বারা হচ্ছে কি, দেখো 9 দ্বারা হচ্ছে গুণ করছো, ফলে কি 9 দ্বারা হচ্ছে আবার কি ভাগ করে দিছো। এখন দেখো কি করবা, এখন তুমি যে কাজটা করবা ভাইয়া, এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো, তাহলে 6/9, দেখো 6 ডিভাইড বাই কত 9, 6/9 থাকলো। এখন দেখো এখানে এই 9 কে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারবা না যে 10 - 1, পারি কিনা বলো? আমি এই 9 কে লিখতে পারি কি, সেকেন্ড ব্র্যাকেট দাও, এই 9 কে আমি লিখতে পারি হচ্ছে কি 10 - 1 লিখতে পারি, প্লাস এই 99 কে আমি কি লিখতে পারি, 99 কে আমি 100 মাইনাস হচ্ছে কি 1 লিখতে পারি, প্লাস 999 কে আমি কি লিখতে পারি, 999 কে আমি লিখতে পারি যে 1000 মাইনাস হচ্ছে কি 1 লিখতে পারি, প্লাস ডট 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 n তোমার পদ। ঠিক আছে, আমি চাইলে কি লিখতে পারি না বলো? অবশ্যই পারি। তাহলে এখন দেখো, এখন দেখো ভাইয়া, এই যে 6/9 থাকলো, 6/9। এখন তুমি এই যে দেখো এখান থেকে তুমি যে কাজটা করবা, এখানে দেখো -1 আছে, -1 আছে, -1 আছে, এই -1 কে, এই -1 গুলোকে তুমি কি লিখবা, আলাদা লিখবা, ঠিক আছে, এই -1 গুলোকে তুমি আলাদা লিখবা। আচ্ছা এখানে দেখো, এখানে আমি এই যে 10 লিখলাম, ঠিক আছে, 10 লিখলাম, তারপরে যে প্লাস দিলাম, -1 এর হিসাবটা পুরো করবো, ঠিক আছে, -1 এর হিসাবটা পুরো করবো। এই যে 10 আছে, 10 লিখলাম, তারপর দেখো এখানে কি আছে, 100 আছে না, সো 100 লিখলাম, 100 লিখলাম, ঠিক আছে। তারপর দেখো কি আছে, প্লাস 1000 আছে, সো এই যে 1000 লিখলাম, 1000 লিখলাম। তারপর দেখো এখানে তুমি হচ্ছে এখানে আগে প্লাস দিবা, প্লাস দিলা, ডট ডট ডট। এখন দেখো এই যে -1 গুলো আছে না, এই -1 গুলো এখানে লিখে দিবা, ঠিক আছে, এই -1 গুলো এখানে লিখে দিবা যে -1 -1 -1, এইভাবে n তম পদ, n তম পদ একটু লিখে দিবা, ঠিক আছে, n তম পদ পর্যন্ত লিখে দিবা। তাহলে এরপরের লাইনটা হচ্ছে ভাইয়া, এরপরের লাইনটা হচ্ছে এরকম যে 6/9, 6/9। দেখো এবার কিন্তু এই সেটিংটা কাজ করতেছে না কেন? সেই সেটিংটা কাজ করে না, কাজ করলে ভালো হতো, এটা একটু কি করতে পারতাম। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত কি বুঝতে পারছো না? এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি। তাহলে এখন যে তোমার কাজটা করতে হবে, আচ্ছা বুদ্ধি একটা পাইছি, দেখো, হ্যাঁ হ্যাঁ কি বুদ্ধি করলাম, জায়গা ফাঁকা হইল না। আচ্ছা দেখো, দেখো এখানে তুমি যে কাজটা করবা, আরেকটা লাইন আমি লিখতেছি 6/9, ঠিক আছে, 6/9 লিখলাম। এবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা দাও। এবার দেখো এই যে 10, 10 লিখলাম, প্লাস, ঠিক আছে, 10 লিখলাম, 10 প্লাস হচ্ছে দেখো 100 কে আমি কি লিখতে পারি, 100 কে কি 10 এর উপরে স্কয়ার লিখতে পারি, প্লাস 1000 কে কি লিখতে পারি, 1000 কে আমি কি 10 এর উপরে কিউব লিখতে পারি, ঠিক আছে। সো এইভাবে কি প্লাস দিয়া ডট, একটু ডট ডট দিয়া, ডট ডট দিয়া তুমি হচ্ছে এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা, এটা একটা ব্র্যাকেট, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ করে দিবা। তারপর কি এখানে ধর হচ্ছে প্লাস ডট ডট ডট। এখানে দেখো, এখানে হচ্ছে আমি চাইলে এখানে আসলে তোমার দেখো, এখানে সবসময় তুমি এইভাবে জিনিসটা লিখবা যে এখানে প্লাসই দিবা, ঠিক আছে। আচ্ছা আমি দেখাই, তুমি হচ্ছে এখানে দেখো -1 -1 আছে না, সো এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এখান থেকে যদি আমরা একটা কাজ করি ভাইয়া, যে আমরা -1টা যদি কমন নিই, ঠিক আছে, তাহলে এই পাশে কি থাকবে, মাইনাস থাকবে না, সো মাইনাস দিলা। তো মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে, 1 প্লাস 1 1, সরি 1 প্লাস 1, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এইভাবে কি n তম পদ, n তম পদ, ঠিক আছে, লিখবা। ক্লিয়ার? বুঝছো এই পর্যন্ত? তাহলে দেখো আমি এই পর্যন্ত হচ্ছে আমি আরেকবার রিক্যাপ করতেছি, তারপর কি আমি পরের পেজে যাব, ঠিক আছে। দেখো প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে কি এখানে হচ্ছে 6 হচ্ছে কমন নিছি, মানে এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাই কি কমন নিতে হবে। তো কমন নিলে কি এক এক এরকম পাইতাছি। তারপর কি করছি, তারপর কি 9 দ্বারা হচ্ছে গুণ করছি, যেহেতু 9 দ্বারা গুণ করছি এইজন্য কি 9 দ্বারা কি আবার ভাগও করছি। তারপর কি, তারপর দেখো এই যে 9 কে আমরা লিখতে পারি কি 10 - 1 লিখতে পারি, 10 - 1 করলে কি 9 থাকে। আর 99 কে আমরা লিখতে পারি কি 100 - 1, কারণ 100 - 1 করলে কি আমাদের 99 থাকে, 1000 - 1 করলে 999 থাকে, সো এইভাবে চালিয়ে লিখতে পারি। তারপর কি করছি, এই যে 10 100 1000 এগুলাকে আলাদা করে এই পাশে লিখছি, আর এই যে -1 গুলাকে কি এই পাশে বাড়াই দিছি, মানে এখানে লিখছি। তারপর মানে এটা এইভাবেই করতে হয়, ঠিক আছে। তারপর যেটা করতে হবে, এই যে 10 লিখলা, 100 কে কি 10 স্কয়ার লিখছি, 1000 কে কি 10 কিউব লিখছি, প্লাস এই পাশে কি এই মাইনাসটা কমন নিছি, ফলে কি +1 থাকছে। বুঝছো এই পর্যন্ত? আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা যদি একটু পরের পেজে যাই, আমরা যদি ভাই একটু পরের পেজে যাই, পরের পেজে যদি ভাই আমরা একটু যাই, ঠিক আছে, এখানে তো আর উপায় নাই, এখানে দাঁড়াও এটা কি করা যায় কিনা দেখি। ও হয়েছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখো একটু অবস্থা, আচ্ছা পুরো ভোটটাই হয়ে গেছে।
যাই হোক, কনসেন্ট্রেশনটা ব্রেক হলো তোমাদের, সরি ফর দ্যাট। আচ্ছা এখানে দেখো, এই পর্যন্ত বুঝতে পারছো না? এখন আমরা পরের পেজে যাই। দেখো পরের পেজে যাই, আমরা যদি পরের পেজে বাইয়া যাই, দাঁড়াও, আচ্ছা আমরা পরের পেজে যাই। তো এই লাইনটা আমরা আরেকবার একটু ওই পাশে লিখবো। তাহলে কি আছে আমাদের? আমাদের আছে হচ্ছে ভাইয়া, আমাদের আছে হচ্ছে তোমার 6/9, 6/9 ব্রেকেট, তারপর কি আছে, তারপর আছে হচ্ছে কি 10 প্লাস 10 স্কোয়ার। দেখো 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 দিবা কয়েকটা, দিয়ে এখানে ডিরেক্ট এন তম পদ লিখলেও হবে, ঠিক আছে? ডিরেক্ট এন লিখবা, এন তম পদ না, জাস্ট এন লিখবা। এখানে ওই যে 1 1 ছিল, ওই যে 1 1 ছিল না, ওই 1 1 এর বদলে এখানে তুমি জাস্ট কি একটা এন লিখে দিবা, বুঝছো? আর এখানে কি মাইনাস আছে, কিন্তু মাইনাস, ওই যে মাইনাস যে কমন নিলাম, দেখো এখানে হচ্ছে কি করছি, এই যে মাইনাস হচ্ছে কমন নিছিলাম না, মাইনাস হচ্ছে কমন নিছি, এজ এ রেজাল্ট কিন্তু এখানে তোমার মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? মাইনাস যেহেতু হচ্ছে কমন নিছি, মাইনাস যেহেতু হচ্ছে কমন নিছি, এজন্য কি এখানে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তো এই প্লাস মাইনাসে কি মাইনাস হবে, তাহলে এই যে মাইনাসটা। এবার দেখো ভাইয়া, এবার দেখো একদম সহজ, এই যে 6/9, 6/9, এইবার তোমার একটা কাজ করতে হবে। দেখো এখানে এই 10 10 স্কয়ার 10 কিউব, এটা কি একটা গুণোত্তর ধারণা? বলো, এটা কি একটা গুণোত্তর ধারণা? চার্জ কি আছে, আমাদের 9% চার্জ আছে, তাড়াতাড়ি করতে হবে। দেখো এখানে এই যে 10 10 স্কয়ার 10 কিউব, এটা কিন্তু একটা গুণোত্তর ধারা। এবং তুমি যদি দেখো এই গুণোত্তর ধারা আমরা যদি আরটা বের করি, আমরা যদি এই গুণোত্তর ধারা আরটা বের করি, আর হচ্ছে কি যে কোনো পদ, তো ধরো 10 স্কয়ার নিলা, 10 স্কয়ার ভাগ কি তার আগের পদ, ধরো 10, তাহলে 10 দিয়ে 10 স্কয়ার করে কাটলে কি 10 থাকে। এই যে 10, এই 10টা কি ভাইয়া, এই 10টা কিন্তু তোমার হচ্ছে 1 এর থেকে বড়, এই 10 হচ্ছে কিন্তু 1 এর থেকে বড়। সো 10 যেহেতু হচ্ছে তোমার 1 এর থেকে বড়, এর মানে ভাইয়া এই 10 যেহেতু তোমার 1 এর থেকে বড়, এর মানে হচ্ছে তোমার এটা কোন সূত্র হবে? এর মানে কিন্তু তোমার এখানে হচ্ছে ওই যে আমরা দেখো a ডিভাইড বাই r টু দি পাওয়ার n -1 ডিভাইড বাই কি r -1, এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু হচ্ছে এখানে ফলাইতে হবে তোমার, ঠিক আছে? তাহলে এখানে আমি কি সূত্র ফেলবো? এখানে আমি হচ্ছে a ডিভাইড বাই a r টু দি পাওয়ার n -1 r -1, ঠিক আছে? দেখো আমি ভাই তোমার এই যে ব্র্যাকেট, এই যে তোমার হচ্ছে ব্র্যাকেটটা আছে, ঠিক আছে? এই যে ব্র্যাকেটটা আছে, লাল ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের মধ্যে তোমার আসলে এটা একটা কি গুণোত্তর ধারা। সো এখানে তোমার গুণোত্তর ধারা সূত্রটা ফেলতে হবে। তাহলে গুণোত্তর ধারা সূত্রটা যদি তুমি ফেলো, গুণোত্তর ধারা সূত্রটা যদি তুমি ফেলো, তাহলে তুমি ডাইরেক্ট ফেলবা, ঠিক আছে? তুমি ডাইরেক্ট ফেলবা। কি আছে তোমার? a আছে, তাহলে a মানে কি প্রথম পদ, তাহলে প্রথম পদ কত আমাদের 10, সো 10 লিখলা, তারপর ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট দিলা, তারপর দেখো r মানে কত বেরিয়েছে আমাদের 10 বেরিয়েছে, সো 10 দিলা। এবার দেখো r এর উপরে কি আছে n, সো n তো nই থাকবে, ঠিক আছে? এখানে তোমার n এর মান কিন্তু বলে নাই এবং তোমার বলবেও না, সো তোমার এখানে n টা হচ্ছে কি nই থাকবে। তারপর কি -1, সো -1, তারপর কি তোমার r -1, সো r এর মান কত 10 -1, তারপর দেখো এই যে এখানে মাইনাস আছে, সো মাইনাসটা দিলা, আর এখানে n আছে, এই n টা দিলা, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, ঠিক আছে? তাহলে দেখো এখানে 6/9 থাকতেছে। এবার হচ্ছে তোমার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট এখন না দিলেও হবে, তুমি চাইলে এখন ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। তাহলে 6/9, এখানে দেখো তুমি যে কাজটা করবা, উপরে তো সেম থাকবে 10 10 10 টু দি পাওয়ার n -1, আর নিচে হচ্ছে কি 10 এর থেকে একবার দিলে কত 9 হয়, ঠিক আছে? 9 হয়। আর এই পাশে কি থাকলো? -n থাকলো, ঠিক আছে? -n থাকলো। তাহলে এবার কি করবা? এবার তুমি যে কাজটা করবা ভাইয়া, দেখো তুমি জাস্ট খেয়াল করো, তুমি জাস্ট হচ্ছে যে কাজটা করবা, গুণ করে দিবা, ঠিক আছে? গুণ করে দিবা। তাহলে এই 6 আর 9 দ্বারা গুণ করে দিবা, তাহলে 6 দ্বারা গুণ করো, এই 6 দিয়ে যদি 10 কে গুণ করো, দেখো এই 6 দিয়ে যদি 10 কে গুণ করো তাহলে কত হবে? 60 হবে। তারপরে ব্র্যাকেটের ভিতরে গুণ করা লাগবে না, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরে গুণটা করবা না, ব্র্যাকেট যা আছে তাই থাকবে, 10 টু দি পাওয়ার n -1, ব্র্যাকেটের মধ্যে কিছু করবে না। তাহলে 6 দিয়ে তুমি উপরে গুণ করলা, আর এই 9 দিয়ে কিন্তু নিচে গুণ হবে। দেখো 9 দিয়ে এই 9 কে হচ্ছে গুণ হবে, তাহলে 9 9 কত 81, সো এই যে 81 দিলা, 81। তারপর দেখো এই পাশে ভাইয়া, এই পাশে হচ্ছে তোমার এই যে মাইনাস আছে, মাইনাস দিলা, এই 6 আর 9 কিন্তু এই n এর সাথে গুণ আকারে আছে, তাহলে 6 দিয়ে যদি n কে গুণ করো তাহলে কি হবে? 6n হবে। তারপর কি একটা ভাগ দিবা, দেখো এই n এর নিচে আসলে কিছু নাই, মানে কি 1 আছে, সো এই 9 দিয়ে 1 কে গুণ করো তাহলে কি হবে? আমাদের 9 হবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি তোমার অ্যানসার ভাইয়া, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এরকম অ্যানসারই তোমার বের করতে হবে, এখানে আর কোনো গুণ ফোন করা লাগবে না। সো ভাইয়া সবাই বলো একটু বুঝতে পারছো কিনা, এই বন্ধু বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সিল লেখো তো সবাই একটু। দেখো এখন কথা হচ্ছে, আমি তোমাকে এই টাইপটা একটু কভার করে দেই, আমার হচ্ছে মোবাইলে চার্জ নাই, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে জাস্ট ভিন্নতাটা কি হবে, ভিন্নতাটা জাস্ট আমি একটু বলি। তোমার এখানে দেখো, তোমার এখানে যদি ধরো হচ্ছে এরকম আছে, ধরো সাপোজ 7 7 আছে, ধরো 7 7, ধরো হচ্ছে তোমার 7 7 প্লাস 7 7 7,
এরকম ধরো আছে, তাহলে তোমার এটা কি করতে হবে, তাহলে প্রথমে কি 7 কমন নিবা, তা 7 কমন নিলে কি থাকবে 1 + 1 1 + 1 1, ঠিক আছে এইভাবে থাকবে। তারপর কি করবা, তারপর 9 দ্বারা গুণ করবা, তাহলে 7, 9 দ্বারা গুণ করলে কি 9 + 9 9 প্লাস কি 9 9 9, এভাবে হবে। আর নিচে কি 9 দ্বারা ভাগ করবা, সো এইভাবেই হবে, ঠিক আছে। আচ্ছা এখন তোমার অনেক সময় দেখবা যে পরীক্ষার মধ্যে ধর এই লাইন না দিয়া তোমার হচ্ছে এই লাইনটাই হচ্ছে দেওয়া থাকবে, অর্থাৎ পরীক্ষার মধ্যে ধর হচ্ছে তোমার 7 1 + 1 1 + 1 1 1, তোমাদের কনফিউজ করার জন্য ধরো এই লাইনটা দেওয়া থাকে, নরমালি কি আমাদের এইভাবে দেওয়া থাকে না 7 + 7 7 7 7 এরকম থাকে, কিন্তু ধরো তোমার একটা লাইনে ওরা করে দিবে, একটা লাইন ওরা করে দিবে। দেখো আমরা 7 দ্বারা যখন হচ্ছে কমন নিছি তখন কি আমাদের এই লাইনটা আসছে না, এই লাইনটা আসছে, সো তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই লাইনটা হচ্ছে দিয়ে দিতে পারে, ঠিক আছে, এরকম এই লাইনটা হচ্ছে দিয়ে দিতে পারে, সো এতটুকুই কি এই অঙ্কের ক্ষেত্রে কি পার্থক্য। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের আমাদের এখানে কি বলছিল, দেখো আমাদের এখানে বলছিল হচ্ছে n সংখ্যক পদের যোগফল বের করো, n সংখ্যক পদের যোগফল বের করো। সো তোমাদের পরীক্ষায় এরকম হতে পারে যে তোমাকে বলবে যে ভাইয়া দেখাও যে n সংখ্যক পদের যোগফল, দেখাও যে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা, মানে প্রমাণ করো যে, বুঝছো, বলবে যে প্রমাণ করো যে বা দেখাও যে n সংখ্যক পদের সমষ্টি অথবা যোগফল হচ্ছে কি এইটা। সো আশা করি কি বের করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে, বের করতে পারবা। 9 9 থাকলে তো আরো সহজ। আচ্ছা একজন বলছো তোমরা যে ভাইয়া যদি 9 এরকম থাকে 9 + 9 9 + 9 9 থাকে তাহলে তো আরো সহজ, তাহলে এখানে কিছুই করতে হবে না। দেখো তাহলে হচ্ছে তুমি এখানে কোন লাইনটা ইউজ করবে, দেখো তোমার তাহলে এই লাইনটা ওরা দিয়ে দিছে, তোমার তাহলে ওরা এই যে লাইনটা এই লাইনটা ওরা দিয়ে দিছে, সো এখানে তাহলে যে আমরা যে কমন নিছিলাম তারপর আমরা 9 দ্বারা ভাগ করেছিলাম এগুলো কিছুই করতে হবে না। যদি 9 9 দিয়ে আসে, দেখো আমি তোমাদের এখানে করে দিই, যদি 9 9 দিয়ে আসে তাহলে এগুলো তো বাদ, ধরো তোমার হচ্ছে এই প্রশ্ন 9 9 দিয়ে আসলে এগুলো বাদ তুমি জাস্ট এই যে এগুলো করবা। 9 9 দিয়ে যদি আসে, ধরো 9 9 দিয়ে আসছে, ধরো এটাই প্রশ্ন, তাহলে কি তারপর লাইন কি 9 আসলে কি 10 থেকে 1 মাইনাস করবা, 99 আসলে কি 100 থেকে 1 মাইনাস করবা, 999 কি 1000 থেকে 1 মাইনাস করবা। সো 9 9 যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে তোমার কি তিনটা লাইন ওরা অলরেডি করে দিছে, 9 9 দেওয়া মানে তোমার অলরেডি ওরা তিনটা লাইন কি করে দিছে, ঠিক আছে। 9 9 দিলে তোমার হচ্ছে কি এখানে এইভাবে হবে, ঠিক আছে। কারণ ধরো হচ্ছে সাপোজ 6 + 6 6 ছিল, তো আমরা কি করছি 6 হচ্ছে কমন নিছি, কমন নেওয়ার ফলে কি হইছে 1 + 1 1 আইছে, তারপরে এই 1 কে 9 বানানোর জন্য আমরা কি 9 দ্বারা গুণ করছি, 9 দ্বারা গুণ করছি, তাই না, 9 দ্বারা গুণ করছি, উপরে যে 6 ছিল 9 দ্বারা গুণ করছি, তারপর 9 দ্বারা গুণ করলে কি 9 + 9 9 হইছে, 9 দ্বারা কি ভাগ করছি, ঠিক আছে। সো তোমার এখানে যে গুণ ভাগ কমন নেওয়া কিছুই করতে হবে না, যদি 9 9 দিয়ে দেয় তাহলে তোমার এই যে আমরা কমন নিলাম, তারপর এই যে আমরা ভাগ করলাম, এই যে গুণ করলাম, এগুলো তোমার কিছুই করতে হবে না, তুমি জাস্ট এই জায়গা থেকে ম্যাথ শুরু করবা, ঠিক আছে, এই জায়গা থেকে ম্যাথ শুরু করবা। আশা করি বুঝতে পারছো, না কিছু পারবেন। ওকে ফাইন, খুবই ফাইন বিষয় হয়েছে। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এই ঘ নাম্বারটা করি, ঠিক আছে, ঘ নাম্বারটা করি। আচ্ছা ঘ নাম্বারটা এটা না করে আমরা হচ্ছে এদিকে একটা করি, আরো আছে। আচ্ছা ধরো এটা করি, এই ঘ নাম্বারটা করি। কি বলছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমত সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো, এটা হচ্ছে বলছে। তাহলে দেখো এখানে তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, এখানে তোমার যে কাজটা করতে হবে প্রথমত তুমি লিখবা, প্রথমে এই ধারাটা লিখবা কি আছে 1/4x + 1 প্লাস 1/4x + 1 হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে 1/4x + 1 কিউব আছে। তার প্রথমে তুমি যে কাজটা করবে ভাইয়া সেটা হচ্ছে এখানে তুমি প্রথমত তুমি লিখবা যে এখানে আরটা হচ্ছে আগে বের করবা, যেখানে লিখবা যেখানে এ হচ্ছে কত, এ হচ্ছে কি প্রথম পদ মানে কি 1/4x + 1, এটা হচ্ছে কি এ, তারপর আরটা হচ্ছে বের করবা, আর হচ্ছে কি যে কোনো পদ ভাগ তার আগে পদ, তাহলে যে কোনো পদ ধরো হচ্ছে এটা, যে কোনো পদ ধরো হচ্ছে তোমার এইটা 1/4x + 1 হোল স্কয়ার, আর আগের পদ কি এটা 1/4x + 1। তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো, জিনিসটা কিভাবে হবে, তাহলে 1/4x + 1, দেখো এই যে উপরেরটা প্রথমে লিখলা, লেখার পরে কি এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নের জন্য কি হবে, এই ভাগ চিহ্নের জন্য এখানে একটা গুণ চিহ্ন হবে, তারপর এই জিনিসটা থেকে উল্টে যাবে, তার মানে 4x + 1 হোল স্কয়ার হবে উপরে, আর নিচে কি হবে, নিচে হবে কি এই 1টা হবে। তাহলে দেখো এই যেখানে একটা ছিল, ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে তুমি এই 4x + 1 দ্বারা এখানে যদি একটাকে কাটো তাহলে তোমার আলটিমেটলি কি থাকবে, আলটিমেটলি হচ্ছে তোমার 1/4x + 1 থাকবে, ঠিক আছে। সো আমাদের এর মান কি 1/4x + 1, আর এর মান কি 1/4x + 1। এবং বিশ্বাস করো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুমি এরকম যে কয়টা অঙ্ক করবা তুমি সব জায়গায় দেখবা যে এর মান যা বের হয়
আর এর মানও কি তাই বের হয়, 99% কেসে তাই বের হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন দেখো তুমি লিখবা, তাহলে প্রথমে এর মান বের করবা, তারপর কি আর এর মান বের করবা, তারপর তুমি লিখবা যে ভাইয়া ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি, ঠিক আছে, যদি ও কেবল যদি, এই এতটুকু একটু লিখবে। ঠিক আছে, যে ধারাটির তোমাকে কি বলছে, দেখো তোমাকে বলছে যে এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো তুমি এই জন্য লিখবা যে ধরি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি আর মডুলাস 1 হয়, 1 হয়। ঠিক আছে, যদি এটা হয়, যদি এই জিনিসটা হয়, ঠিক আছে, যদি তোমার হচ্ছে এই জিনিসটা হয় যে যদি ও কেবল যদি আর হচ্ছে কি এই আর হচ্ছে মডুলাস অফ আর তোমার হচ্ছে কি 1 থেকে ধরো ছোট, যদি এইটা হয়, এই ঘটনাটা যদি ঘটে তাহলে কি আমাদের সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, এই ঘটনাটা যদি হয় তাহলে তোমাদেরকে একটু আগে শিখাইছি যে মডুলাস অফ আর 1 থেকে ছোট, এটার মানে হচ্ছে ভাই দুইটা। এই মডুলাস অফ আর 1 থেকে ছোট, এই জিনিসটার মিনিং হচ্ছে যে -1 এর থেকে আরটা হচ্ছে কি বড় এবং +1 এর থেকে কি আরটা হচ্ছে ছোট। সো তাহলে তোমার এখানে আসলে দুইটা শর্ত নিয়ে কাজ করতে হবে। দেখো এখানে তোমার দুইটা শর্ত নিয়ে কাজ করতে হবে। এখানে এই যে -1 এর থেকে, দেখো -1 এর থেকে আর হচ্ছে কি, -1 এর থেকে আর হচ্ছে কি বড়, এটাই হচ্ছে একটা শর্ত, এটা নিয়ে তুমি কাজ করবা। আবার তুমি হচ্ছে এই যে আরটা আছে, এই আরটা 1 এর থেকে কি ছোট, এই যে 1 এর থেকে এই আরটা কি ভাইয়া ছোট, তাহলে এটা নিয়ে কি তুমি আরেকটা কাজ করবে। তার আমরা দুইটা কাজ করব। তার আমরা কয়টা কাজ করব ভাইয়া? আমরা হচ্ছে দুইটা কাজ করব। একটা হচ্ছে -1 এর থেকে আর হচ্ছে কি, যে -1 এর থেকে আর হচ্ছে বড়, এটা নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি কাজটা করি, দেখো আমরা যদি হচ্ছে ভাইয়া কাজটা করি, তাহলে আমরা প্রথমে ধরো হচ্ছে -1 এর থেকে যার ই আছে এটা নিয়ে কাজ করি। -1 এর থেকে আর হচ্ছে কি আমাদের বড়, এখানে এইটুকু নিয়ে কাজ করি। তাহলে দেখো এখানে -1 আর এর মান কত পেলাম? আর এর মান কত পেলাম আমরা ভাইয়া? আর এর মান কিন্তু হচ্ছে আমরা এই 1/4x + 1 পাইছি। দেখো 1/4x + 1 পাইছি না, সেখানে তুমি এই যে 1/4x + 1 হচ্ছে লিখবা। ঠিক আছে, এখন দেখো এখানে তোমার দুইটা জিনিস শিখতে হবে। এখানে তোমার একটা নোট লিখতে হবে। সবাই নোটটা দেখো, যে নোট, এখানে তোমার একটা নোট করতে হবে ভাইয়া। একটা নোট লেখো, যে দেখো নোটটা আমি এলোমেলো ভাবে লিখতেছি, বাট হচ্ছে বোঝানোর সময় ভালোভাবে বুঝাই দিব। যে উল্টাইলে উল্টে, এক নম্বর দেখো, উল্টাইলে উল্টে, উল্টাইলে উল্টে, উল্টাইলে উল্টে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে উল্টাইলে উল্টে। দুই নম্বর হচ্ছে -1 দ্বারা গুণ করলে উল্টে, গুণ করলে। তাহলে দেখো এখানে ভাইয়া এই যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলা আছে কি তোমার চেঞ্জ হয়ে যাবে। ধরো এই চিহ্নটা তোমার হচ্ছে কি এই দিক হয়ে যাবে, আবার ধরো এই চিহ্নটা তোমার হচ্ছে কি এই দিক হয়ে যাবে। সো এই ঘটনাগুলো কখন ঘটবে? এই চিহ্ন দিক চেঞ্জ করবে কখন ঘটবে? যখন তুমি হচ্ছে একটা জিনিসকে হচ্ছে উল্টাই দিবা। আমি বুঝাচ্ছি একটু পরে। যখন তুমি একটা জিনিসকে উল্টাই দিবা তখন কি চিহ্নটা উল্টে যাবে। আবার যদি তুমি -1 দ্বারা গুণ করো তাহলে কি চিহ্নটা উল্টে যায়। তাহলে এখানে আমি যে কাজটা করবো, দেখো এই যে 1/4x + 1 আছে, আর এখানে দেখো এখানে এই -1 এর নিচে, এখানে এই -1 এর নিচে কিছু নাই মানে কি ভাইয়া 1 আছে। ঠিক আছে, -1 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে। সো এটা যদি উল্টা মানে 1 কি নিচে দেওয়া যে কথা, না দেওয়া কি একই কথা। 1 নিচে দেওয়া যে কথা, না দেওয়া কি আমাদের একই কথা। এটা আমি দেই। তাহলে -1 কে যদি উল্টাও তাহলে কি -1ই থাকবে। বুঝছো, -1 কে উল্টাইলে কি -1ই থাকবে। তারপর দেখো এই যে 1/4x + 1, 1/4x + 1 এটাকে যদি আমি উল্টাই তাহলে কি 4x + 1 এটা হচ্ছে কি উপরে যাবে, আর এই 1টা হচ্ছে কি নিচে আসবে। 4x + 1 কি উপরে যাবে, আর 1টা হচ্ছে কি ভাই নিচে আসবে। তাহলে এই যে আমি উল্টাইছি, দেখো 4x + 1 নিচে ছিল উপরে গেছে, আর 1টা উপরে ছিল নিচে গেছে। উল্টাইছি না আমি, এই পাশে কি উল্টাইছি না। সো এই যে আমি উল্টাইছি, এই জন্য কি এই যে চিহ্নটা আছে না ভাই, এই চিহ্নটাও কি তোমার উল্টে যাবে। অর্থাৎ চিহ্নটা কি এইদিকে ছিল, দেখো চিহ্নটা হচ্ছে কি আমাদের এইদিকে ছিল, এই চিহ্নটা কি ভাই এইদিকে হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? চিহ্নটা হচ্ছে কি আমাদের উল্টে গেছে। ঠিক আছে, চিহ্নটা উল্টে গেছে। এখানে দেখো এই জিনিসটা, এই নিচে হচ্ছে -1, নিচে এই 1টা তুমি এই জিনিসটা লিখতে পারো যে -1, নিচে 1 না দিলেও সমস্যা নেই, তাহলে 4x + 1। ঠিক আছে,
এখন দেখো তুমি কি করবে, এখন তুমি সহজ বুদ্ধি হচ্ছে তুমি এক্স যে পাশে আছে ওই পাশেই থাক, তুমি জাস্ট সংখ্যাগুলো আই করবা। তাহলে দেখো এখানে -1 আগে থেকে একটা আছে, এই যে +1, এই +1টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে -1, আর এই যে চিহ্ন আছে এই যে চিহ্ন থাকুক, আর এই পাশে কি আছে 4x থাকুক। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের -1 কত হলো আমাদের -2, এই যে চিহ্ন আর এই যে 4x, এই যে 4x। এবার দেখো x ওই পাশেই থাকবে, x কে চেঞ্জ করবে না। ঠিক আছে, x কে চেঞ্জ করলে মানে তুমি ভুল করার চান্স আছে। সো x যে পাশে আছে ওই পাশেই থাক। তুমি এই যে 4টা যে আছে না, এই 4টাকে এই পাশে বাড়াই দাও, তাহলে দেখো -2 আছে, -2, তাহলে এই 4টা যদি এই পাশে আসে তাহলে কি হবে আমাদের ভাগ হচ্ছে কি 4, আর এই যে চিহ্ন এই চিহ্ন দিলা, আর এই যে x আছে সো x আছে। তাহলে এখানে যদি তুমি -2 দ্বারা 4 কে হচ্ছে কাটো, তাহলে তুমি আসলে কি পাবা, তাহলে তুমি আসলে পাইতেছো হচ্ছে ভাইয়া এই পাশে -1/2 পাইতেছো, -1/2 পাইতেছো, আর এখানে কি x পাইতেছো। আচ্ছা, -1/2 পাইতেছো, তারপরে এই যে তারপরে কি আমাদের এই যে x পাইতেছো। বুঝতেছো ভাইয়া, বুঝতেছো? -1/2 হচ্ছে কি আমাদের x এর থেকে কি ভাইয়া বড়, -1/2 x এর থেকে কি বড়। সো এটা হচ্ছে কি আমাদের একটা শর্ত। এটা হচ্ছে কি আমরা জাস্ট এই পাশটা নিয়ে কাজ করলাম। এখন আমরা কি করব, এখন আমরা ভাইয়া এখন আমরা অপর পাশটা নিয়েও কাজ করব। কি আছে না গেছে? আচ্ছা আছে, হ্যাঁ বুঝছি, ওকে ফাইন গুড। তাহলে এখন আমরা ভাইয়া এখন আমরা যেটা করব, এখন আমরা দেখো এখন আমরা হচ্ছে এই সাইডটা নিয়ে কাজ করব। এই যে সাইডটা আছে দেখো, এই যে আমাদের সাইডটা আছে এই সাইডটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই সাইডটা নিয়ে কাজ করব। তাহলে কি আছে, আর হচ্ছে কি 1 এর থেকে ছোট, তাহলে আর এই যে আর এই আর হচ্ছে কি আমাদের 1 এর থেকে ছোট, এই সাইডটা নিয়ে হচ্ছে কাজ করব। তাহলে তুমি সমান সমান দাও, সমান সমান দেখো সমান সমান। তাহলে আর এর মানটা দেখো, আর এর মানটা কত ভাইয়া, আর এর মানটা কত, তো আর এর মানটা হচ্ছে কত পাইছিলাম 1/4x + 1, তাহলে 1/4x + 1 দেখো আর এর মানটা। তারপরে এই যে চিহ্ন আছে চিহ্নটা দাও, তারপর কত আছে 1 আছে 1 দাও। এবার দেখো আবার উল্টাই দিব, উল্টাই দিব, তাহলে 1/4x + 1 উল্টাইলে কি হবে, উল্টাইলে হচ্ছে 4x + 1 হবে। আর এই যে এই পাশে 1 কে উল্টাইলে কি 1ই থাকে, তাহলে উল্টাই যে দিছি এজন্য কি চিহ্নটাও কি উল্টে গেছে, দেখো চিহ্নটাও দিকে ছিল, চিহ্নটা কি দিকে গেছে, তাহলে এখানে মান ছিল। তাহলে দেখো এখানে কি হবে, তুমি যে কাজটা করবা আমি কি বলছি, x যে পাশে থাকবে ওই পাশেই রাখবা, x কে একটু চেঞ্জ করবে না, x কে চেঞ্জ করলে তোমার কাছে কি অঙ্ক কঠিন হয়ে যাবে। x যে পাশে থাকবে ওই পাশেই থাকবে। সো তুমি যেটা করবা, এই 4x আছে 4x থাকুক, এই যে 1 এই 1টাকে ওই পাশে নাও, দেখো এই যে চিহ্ন আছে চিহ্ন দিলা, এই পাশে আগে থেকে কি একটা 1 আছে, এই 1টা যদি ওই পাশে যায় তাহলে কি হবে -1 হবে। তাই এবার দেখো এই যে 4x, তাহলে দেখো 4x 1 এর থেকে 1 বাদ দিলে কত 0। এবার দেখো x যে পাশে আছে ওই পাশেই থাকবে, বারবার বলতেছি x যে পাশে আছে ওই পাশেই থাকবে, x কে চেঞ্জ করবে না। তাহলে x থাকুক, x হচ্ছে থাকুক, এই যে চিহ্ন আছে এই 4টাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি 0 ভাগ কি 4, তাহলে আমাদের কি x হচ্ছে এখানে যেটা আছে 0 কে 4 দ্বারা ভাগ করলে কি আমাদের 0 হয়। তাহলে এই হচ্ছে কি আমাদের আরেকটা শর্ত। তাহলে আমরা হচ্ছে দুইটা শর্ত পেলাম, আমরা হচ্ছে ভাইয়া বেশি যাই সালে আমরা সেখানে দুইটা শর্ত পাইছি, একটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের একটা শর্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা শর্ত, আরেকটা শর্ত হচ্ছে আমাদের কি, আরেকটা শর্ত হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা শর্ত। সো সবাই বলো যে এই যে আমাদের বলছিল, এই যে আমাদের বলছিল যে x এর উপর কি শর্ত আরোপ করলে, x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের ম্যাথটা কমপ্লিট। দেখো আমাদের কি বলছিল, x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সো এই পর্যন্ত আমাদের ম্যাথটা কমপ্লিট। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ম্যাথটা কমপ্লিট। এখন কি বলছে দেখো যে সেই সমষ্টি হচ্ছে নির্ণয় করো। আমরা যে মানে আমরা এতক্ষণ কি বের করলাম, এতক্ষণ জাস্ট হচ্ছে শর্তটা বের করলাম, শর্তটা বের করলাম। এখন হচ্ছে বলছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সো ওই শর্তটা আমরা বের করলাম। এখন বলছে যে সেই সমষ্টিও নির্ণয় করো, এই যে সমষ্টি এই সমষ্টিটাকে নির্ণয় করতে হবে। সো এটা একদম ইজি। সমষ্টি নির্ণয় করা হচ্ছে কিভাবে, তুমি যেটা করবে ভাইয়া, তুমি যেটা করবা সেটা হচ্ছে সমষ্টি নির্ণয় করার বুদ্ধি হচ্ছে আমরা কি জানি, s n = হচ্ছে সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে দুইটা। সমষ্টি নির্ণয় করার সূত্র কয়টা ভাইয়া, সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে দুইটা। এখন দেখো এখন কথা হচ্ছে এখন তুমি এখানে কোনটা ইউজ করবা। দেখো এখানে কিন্তু আমরা প্রথমেই বলছি যে এই যে আমরা অঙ্কটা করতেছি, এই অঙ্কটা যে করতেছি এটা হচ্ছে কি r এর মান কি, r এর মান হচ্ছে -1 এর থেকে বড় এবং +1 এর থেকে কি ছোট, তাই না? এই কন্ডিশনেই তো হচ্ছে আমরা অঙ্কটা করতেছি। সো আমরা কি জানতাম যে যদি r এর মান, যদি r এর যে মানটা, এই r এর মানটা যদি তোমার হচ্ছে 1 এর থেকে, r এর মানটা যদি বাই কি হয়, r এর মান যদি 1 এর থেকে ছোট হয়, r এর মানটা দেখো এই যে r এর মানটা, এই r এর মানটা যদি তোমার হচ্ছে 1 এর থেকে ছোট হয়, r এর মানটা যদি তোমার হচ্ছে কি 1 এর থেকে ছোট হয়, দেখো তো এখানে r এর মানটা 1 এর থেকে ছোট না, এই যে r এর মানটা 1 এর থেকে ছোট। তাহলে r এর মানটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা কোন সূত্র ইউজ করতাম সমষ্টি বের করার জন্য। তাহলে আমরা সমষ্টি বের করার জন্য দেখো a
1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, এই সূত্র দিয়ে হচ্ছে বের করতে হবে। তাহলে এই সূত্র দিয়ে দেখো, এই সূত্র দিয়ে তুমি কি করবা, দেখো এই যে এর মানটা বসাবা। তাহলে এর মানটা কি ছিল, এর মানটা ছিল কি, দেখো তো এর মানটা আমাদের কি ছিল, এর মানটা আমাদের ছিল হচ্ছে 1 ডিভাইড বাই 4x প্লাস 1। তাহলে এর মান ছিল হচ্ছে কি 1 ডিভাইড বাই 4x প্লাস 1 ইনটু হচ্ছে কি ভাইয়া, ইনটু হচ্ছে দেখো 1 মাইনাস r টু দি পাওয়ার n। আচ্ছা সরি হ্যাঁ না খিদাই আমার মাথায় গেছে। অসীমত সমষ্টি তো এই সূত্র না ভাইয়া, অসীমত সমষ্টি এই সূত্র না, অসীমত সমষ্টি হচ্ছে, অসীমত সমষ্টি তো আরো ইজি। অসীমত সমষ্টি হচ্ছে ভাইয়া এইটা a ডিভাইড বাই 1 মাইনাস r, এই সূত্র দিয়ে বের করো। ঠিক আছে, আমি একদম ক্লাসের শুরুতেই দেখাইছিলাম যে অসীমত সমষ্টি বের করার সূত্র কি হবে, এইটা a ডিভাইড বাই 1 মাইনাস r। সেখানে জাস্ট তুমি বসাই দিবা। তো এর মান কত, এর মান হচ্ছে 1 ডিভাইড বাই 4x প্লাস 1, তাই তো 4x প্লাস 1 না, এর মান হচ্ছে 1 ডিভাইড বাই 4x প্লাস 1। হ্যাঁ ঠিক আছে, 4x প্লাস 1, সো এই যে 1 আছে 1 লেখা মাইনাস আর এর মানটা কি, আর এর মানটা হচ্ছে কি আমাদের 1 ডিভাইড বাই 4x প্লাস 1। সো এবার এটা জাস্ট ক্যালকুলেশন করবা। ঠিক আছে, এটা জাস্ট এবার ক্যালকুলেশন করবা। তাহলে ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে 1 বাই 4x প্লাস 1 করে থাকুক, 1 বাই 4x প্লাস 1 থাকলো। তাহলে নিচে কি আছে, নিচে দেখো লসাগু করতে হবে। তাহলে এই 1 এর নিচে কিছু নাই, মানে কি 1 এর নিচে 1 আছে। সো এই যে 4x প্লাস আর এই যে 1 এর লসাগু কত হবে, 4x প্লাস 1, 4x প্লাস 1। তাহলে এই 4x প্লাস 1 দিয়ে এই 1 কে গুণ হবে, তাহলে ডিরেক্ট কি আমাদের 4x প্লাস 1 হবে। তারপর দেখো এই যে মাইনাস আছে, সো মাইনাস থাকলো। তাহলে দেখো এখানে প্লাস নাকি এখানে ছিল, তো 4x প্লাস 1। দেখো এই যে 4x প্লাস 1 দিয়ে এই 1 ডিরেক্ট গুণ হয়েছে, তাহলে কি যে 4x প্লাস 1 টা ডিরেক্ট এখানে কি বসে গেছে। তারপর দেখো এই যে সূত্রের মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাসটা কিন্তু এখানে বসবে, মাইনাসটা বসলো। এবার দেখো এই 4x প্লাস 1 দিয়ে এই 4x প্লাস 1 কে যদি ভাগ করো তাহলে কি থাকে, 1 থাকে। ওই 1 দিয়ে যদি এই 1 কে গুণ করো তাহলে কি থাকে, আমাদের 1 থাকে। বুঝছো? তাহলে দেখো, তাহলে হচ্ছে ভাইয়া, তাহলে খেয়াল করো আমার কি থাকতেছে, উপরে হচ্ছে কি 1 বাই 4x প্লাস 1 থাকতেছে, আর নিচে হচ্ছে কি থাকতেছে ভাইয়া, নিচে হচ্ছে দেখো এই 1 আর এই 1 কি কাটা, তাহলে উপরে কি 4x থাকতেছে, আর নিচে হচ্ছে কি 4x প্লাস 1 থাকতেছে, 4x প্লাস 1 থাকতেছে। এখন হচ্ছে তোমার এই নিচে নিচে কাটাকাটি যায়। দেখো এখানে কি 4x প্লাস 1 টা নিচে আছে, আর এখানেও কি 4x প্লাস 1 টা নিচে গেছে, তো নিচে নিচে কাটাকাটি যায়। অথবা তোমার চাইলে কি হচ্ছে উল্টা নিয়ম, মানে সেই ভাগের জন্য কি উল্টা যাবে, ওইভাবে তোমরা করতে পারো। আমি শর্টকাট দেখালাম, এই নিচে আর নিচে কাটা যাবে। তাহলে তোমার কি থাকবে, উপরে কি আছে 1 আছে 1 থাকবে, আর নিচে কি আছে 4x আছে 4x থাকবে। সো এই হচ্ছে আমাদের অ্যানসার, এই হচ্ছে আমাদের অ্যানসার। সবাই বলো যে এটা বুঝতে পারছো কিনা ভাইয়া, বিশ্বাস করো, বিশ্বাস করো ভাইয়া, তুমি হয়তোবা তোমার জীবনে অনেক ভালো ভালো ক্লাস করছো, অনেক ইম্পর্টেন্ট ক্লাস করছো, বাট সত্য কথা হচ্ছে আজকের এই ক্লাসের চেয়ে ইম্পর্টেন্ট আর কোনো ক্লাস নেই। আমি আজকের ক্লাসটা যেমনই নেই না কেন, হয়তো আমি আমাদের আরো যে ক্লাসগুলো আছে ওগুলো হয়তো কোনো ক্লাস অনেক ভালো নিয়েছি, বাট সত্য কথা হচ্ছে, মানে সত্য কথা হচ্ছে তোমার এই ক্লাসটা যতটা ইম্পর্টেন্ট, এই ক্লাসের মতো ইম্পর্টেন্ট কোনো ক্লাস নেই। কারণ এই ক্লাস থেকে আমি যে তোমাকে 3টা ম্যাথ করাইছি ভাইয়া, আমি যে এই ক্লাস থেকে তোমাকে 3টা ম্যাথ করাইলাম, আমি যে এই ক্লাস থেকে তোমাকে 3টা ম্যাথ করাইলাম ভাইয়া, 3টা ম্যাথ যে করাইলাম, দেখো একদম শুরুতে যদি যাই, একদম শুরুতে যদি যাই, এই যে মূলদীয় ভগ্নাংশ, n সংখ্যক পদের যোগফল, তারপরে যে সমষ্টি, সবগুলা A to Z 100% হচ্ছে তোমার কমন থাকে। বন্ধ হয় নাই, হ্যাঁ বন্ধ হবে না, শেষ করে দিব শেষ ক্লাসে আমাদের। তাহলে বুঝতে পারছো, তাহলে সবাই তোমরা যে কাজটা করবে ভাইয়া, এই স্লাইডের পিডিএফ হচ্ছে তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, এই স্লাইডের পিডিএফ দিয়ে দিব, সেখানে যে সৃজনশীলগুলো আছে এগুলো হচ্ছে তোমরা অবশ্যই এইচডব্লিউ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোমরা হচ্ছে জমা দিবা। ঠিক আছে, সবাই এইচডব্লিউ করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ভাইয়া জমা দিবা। তো সবাই একটু বলো যে ক্লাসটা বুঝতে পারছো কিনা, এই সম্পূর্ণ ক্লাসটা ভাইয়া বুঝতে পারছো কিনা, বলো অল ক্লিয়ার কিনা। যদি অল ক্লিয়ার হয় তাহলে সবাই কমেন্ট বক্সে একটু লেখো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি অল ক্লিয়ার হয় তাহলে সবাই কমেন্ট বক্সে একটু আলহামদুলিল্লাহ লেখো, তাহলে আমি বুঝবো যে তোমরা সবাই আসলে বুঝতে পারছো। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। আর আমাদের এই অধ্যায় কিন্তু শেষ। ঠিক আছে, বাকি সামথিং যে কিছু আছে ওগুলো হচ্ছে তোমরা নিজেরাই পারবা ইনশাআল্লাহ। তোমরা জাস্ট এখন নিজেরা একটু প্র্যাকটিস করবা, তাহলেই এই অধ্যায় একদম অল ক্লিয়ার। ওকে, অনেকে